এর কিছু জিনিস তুমি ধরতে পারছো কিনা 4.2-তে, সেগুলো আমরা আলোচনা করব। যদি ধরতে পারো বুঝবো আমার 4.1 আমরা ভালোভাবে পড়ছি, আর ধরতে না পারো তাহলে বুঝতে হবে ঝামেলা আছে 4.1-এ। তো ফার্স্টে শুরু করতে চাই, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করার শর্ত। ডেট বলো তো স্যার। 24/4/21। 24/4/21। কি বললাম? দুইটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করার শর্ত। Condition when two circles touch each other. দুইটি বৃত্ত আবার বলছি পরস্পরকে স্পর্শ করার কন্ডিশন বা শর্ত। আমি দুটো বৃত্ত কি কি ভাবে স্পর্শ করতে পারে? দুই ভাবে স্পর্শ করতে পারে। একটা হচ্ছে ইন্টারনালি, আর একটা হচ্ছে এক্সটার্নালি। অর্থাৎ একটা বহিস্থভাবে স্পর্শ করতে পারে এক্সটার্নালি, আর একটা ইন্টারনালি অন্তর্বিভক্ত করতে পারে ইন্টারনাল এক্সটার্নাল। তো যেটা দেখতে চাই আমরা, দেখতে চাই হলো এই যে নাও, দুটো বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি। হ্যাঁ, দুটো বৃত্তের কেন্দ্র আলাদা, ব্যাসার্ধ আলাদা, এরূপ দুটি বৃত্ত আমি আগে প্রথম অবস্থা চিন্তা করছি। এরূপ দুটি বৃত্ত ধরে নাও, এখানে একটা বৃত্ত প্রথম অবস্থায় দিলাম আমরা, এই একটা বৃত্ত। দ্বিতীয় আরেকটা বৃত্ত দেখতে চাই, যে বৃত্ত এই বৃত্তকে স্পর্শ করবে। হুম, যে বৃত্ত প্রথম বড় বৃত্তকে স্পর্শ করলো, এরূপ আরেকটা বৃত্ত পেলাম এখানে। একটা বৃত্ত গেল, দুটো বৃত্ত গেল। এবার দেখো, দুটি বৃত্ত পরস্পরকে বাহিরের দিকে কোনো না কোনো জায়গায় কোনো বিন্দুতে স্পর্শ করেছে, এক্সটার্নাল এক্সটার্নালি টাচ করেছে, স্পর্শ করেছে। কোন বিন্দুতে স্পর্শ করেছে? এটাকে বলা হয় স্পর্শ বিন্দু বা পয়েন্ট অফ কন্টাক্ট। যে বিন্দুতে স্পর্শ করে, স্পর্শ বিন্দু বা পয়েন্ট অফ কন্টাক্ট। এবার দুটো বৃত্ত এবার পরস্পরকে অন্তস্থ ভাবে স্পর্শ করতে পারে, আমি সেটা আগে দেখতে চাই। আমি ছোট একটা বৃত্ত আগে নিচ্ছি, এবং ব্যাসার্ধ চেঞ্জ করে আরো একটা বৃত্ত নেওয়ার চেষ্টা করছি। চলো, ব্যাসার্ধ চেঞ্জ করে যদি আরেকটা বৃত্ত নেই, বেশি বড় হয়ে গেল না? আচ্ছা হোক, আমাদের কি, আমরা তো এই নাও, দুটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করেছে। আর দেখো, অন্তরে ভিতর একটা বৃত্তের ভিতর আর একটা বৃত্ত স্পর্শ করেছে, অন্তস্থ ভাবে স্পর্শ করেছে। তো কখন, কোন কন্ডিশনের কারণে, কোন সেই শর্ত যার কারণে দুটা বৃত্ত পরস্পরকে বাহিরের দিকে বহিস্থভাবে হলেও পরস্পরকে টাচ করবে? কোন সে শর্ত, কোন সে কন্ডিশন যার কারণে দুটো বৃত্ত পরস্পরকে ভিতরে হলেও টাচ করবে, অন্তস্থ ভাবে টাচ করবে? আমরা এটা জানতে চাই। তুমি তার আগে বলো, এটা দুই ভাবে যেহেতু হতে পারে, তাহলে যদি দুটি বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করে, বহিস্থভাবে স্পর্শ করে, যদি দুইটি বৃত্ত পরস্পরকে
কি করে স্যার? বহিস্থভাবে স্পর্শ করে তবে কন্ডিশন জানতে চাই, if two circles touch each other externally, দেন কি ঘটবে সেটা জানতে চাই। আরেকটা জানতে চাই, কি বললাম? 2 নাম্বার কন্ডিশন, যদি দুইটি বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করে তার জন্য কন্ডিশন দেখতে চাই। তবে if two circles, আইইউটিতে যখন ভর্তি পরীক্ষা দিবা ইংলিশ টার্মগুলো দরকার হবে, এই জন্য বারবার বলি ইংলিশ টার্মগুলো একবার করেও জেনে রাখবা। each other internally, দেন কি ঘটনা ঘটবে আমরা জানতে চাচ্ছি। এখন বলো স্যার, আমাদের এই জায়গায়, এই দুটো জায়গাতেই দুটো বৃত্ত যেহেতু আছে, তাদের কেন্দ্র আলাদা, ব্যাসার্ধ আলাদা। তো প্রথম বৃত্তের যে কেন্দ্র দেখতে পাচ্ছি, সেই বৃত্তের কেন্দ্রকে আমি যদি C1 দ্বারা ডিফাইন করি, মনের দিক থেকে কষ্ট বা দুঃখ পেও না। প্রথম বৃত্তের কেন্দ্র C1 এবং প্রথম বৃত্তের ব্যাসার্ধকে আমি এভাবে R1 দ্বারা ডিফাইন করতেই পারি, পারি না স্যার? প্রথম বৃত্তের ব্যাসার্ধ R1 দ্বারা ডিফাইন করতেই পারি। আবার দ্বিতীয় বৃত্তের কেন্দ্র আমরা এখান থেকে C2 এবং দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ এতটুকু দেখতে পাচ্ছি, যাকে আমরা R2 দ্বারা ডিফাইন করতেই পারি। তাহলে প্রথম বৃত্তের ব্যাসার্ধ দেখতে পাচ্ছি, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ দেখতে পাচ্ছি। সিমিলার ওয়েতে তোমাকে যদি বলা হয় এই এটার ক্ষেত্রে প্রথম বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ আলাদা দ্বিতীয় বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ থেকে, আর প্রথম বৃত্তের যে কেন্দ্র তাকে আমি C1 বলছি, দ্বিতীয় বৃত্তের কেন্দ্র যেটি সেটাকে আমি C2 বলছি। প্রথম বৃত্তের ব্যাসার্ধ দেখাই যাচ্ছে কতটুকু, এই পর্যন্ত না, পুরোটা, পুরা বড় বৃত্তের ব্যাসার্ধ পুরোটাই। তার প্রথম বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এখান থেকে একদম শুরু করে এই পর্যন্ত, যা কিনা বলার অপেক্ষা রাখে না। কত স্যার? R1 ধরেছিলাম আমি। আর দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ দেখতেই পাচ্ছি আমরা R2 ধরেছি আমরা। তাহলে দ্বিতীয় বৃত্তের কেন্দ্র, প্রথম বৃত্তের কেন্দ্র, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ, প্রথম বৃত্তের ব্যাসার্ধ আমরা দেখতে পাচ্ছি। তা এটা কোন সে কারণে এরা পরস্পরকে স্পর্শ করেছে যদি কন্ডিশন বলতে বলি আমি, তুমি বলবা যে স্যার তুমি খেয়াল করো এই যে ডিস্টেন্স R1 আর এই যে ডিস্টেন্স R2, এই R1 আর R2 দুটোকে যোগ করলে তারাই যদি এই দূরত্ব অর্থাৎ কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের সমান হয়, দুটি কেন্দ্রের স্থানাঙ্ক জানা থাকলে, কেন্দ্রের স্থানাঙ্ক মানে কি ভুজ আছে কোটি আছে, এই কেন্দ্রের স্থানাঙ্ক আছে মানে কি এর ভুজ আছে কোটি আছে, তাহলে দুইটা বিন্দু আছে, দুইটা বিন্দু জানা থাকলে তাদের মধ্যবর্তী দূরত্ব বা ডিস্টেন্স রুট ওভার ভুজ দ্বয়ের অন্তর হোল স্কয়ার কোটি দ্বয়ের অন্তর হোল স্কয়ারের সাহায্যে পাওয়া যায় স্যার। ডিফারেন্স বিটুইন অ্যাবসিসা হোল স্কয়ার প্লাস ডিফারেন্স বিটুইন অর্ডিনেট হোল স্কয়ার, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব পাওয়া যায়। ওই দূরত্বের যে মান আসবে, ব্যাসার্ধও তো আছে দুটি বৃত্তে আলাদাভাবে, ওই ব্যাসার্ধ দুটোকে যোগ করে যদি দেখা যায় তা এই C1 C2 এর দূরত্বের সমান, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের সমান, সেন্টার দুটির মাঝখানে ডিস্টেন্সের ইকুয়াল, তাহলে বলবো ওই দুটি সার্কেল পরস্পরকে কি করেছে স্যার? টাচ করেছে। কিভাবে টাচ করেছে? এক্সটার্নালি টাচ করেছে, বহিস্থভাবে স্পর্শ করেছে। সবাই একমত কিনা? যদি স্পর্শ করে তবে কিভাবে লেখা যায়? C1 C2 ইজ ইকুয়াল কত হবে স্যার? R1 প্লাস R2 হবেই হবে।
এই C1 × C2 ভেবো না আবার। C1 C2 কি মনে করে, এটা এ বিন্দু বি বিন্দু, এ বি দূরত্ব, রুট ওভার ভুজ দ্বারা অন্তর হোল স্কয়ার করি অন্তর হোল স্কয়ার। মনে করে এটা এন বিন্দু পি বিন্দু, এনপি দূরত্ব। আবার ভেবো না C1 × C2, এটা কিন্তু ইন্টু না, এটা কি দূরত্ব, দুই বিন্দুর দূরত্ব। শুনতে পাচ্ছ আমাকে তোমরা? জি স্যার। জি স্যার। সিমিলার ওয়েতে আমি যদি বহিস্থভাবে স্পর্শ করতে চাই, দেখো স্যার এখান থেকে খেয়াল করো, চিত্র থেকেই বুঝতে পাচ্ছি, তখনই অন্তস্থভাবে যদি স্পর্শ করতে চাই, তখন আমরা দেখতেই পাচ্ছি ভিতরে স্পর্শ করছে দুটি বৃত্ত পরস্পরকে। তাহলে আমি C1 C2 যে দূরত্বটুকু দেখতে পাচ্ছি, C1 C2 যে দূরত্বটুকু দেখতে পাচ্ছি, সেটা কতটুকু? C1 C2 দূরত্ব দেখতে পাচ্ছি R1 আসলে। - R2। আমি যদি একটু বোল্ড করে দিই, বোল্ড করলে কি মাইন্ড করবা তুমি? আমি একটু কালো করে দেব, কালো করে দেবো, এটাকে বোল্ড করে কালো করে দেব। দেখো এই অংশটুকু হচ্ছে, দেখো স্যার বোল্ড করা, এই C1 C2 এই দূরত্বটুকু পেতে চাই। C1 C2 এই দূরত্বটুকু পাওয়ার জন্য দুই ভাবে করা যেতে পারে। এই যে দেখো স্যার, টোটাল R1 থেকে একজন বলছে R2 কে মাইনাস করলে এই দূরত্বটুকু পাওয়া যায়, অর্থাৎ R1 - R2। তবে কন্ডিশন হলো, যদি কোনো কারণে R1 বড় হয়ে যায়, অর্থাৎ প্রথম বৃত্ত চিত্র অঙ্কন করেছি বড়, সেই বৃত্তের ব্যাসার্ধকে R1 ধরেছে দেখে R1 থেকে R2 কে মাইনাস করতে পারলাম। কিন্তু যদি ঘটনা এমন ঘটতো, প্রথম বৃত্তের ব্যাসার্ধই বড়, R2 বড়, হতেই পারতো। R2 যদি কোনো কারণে বড় হয়ে যায় R1 এর তুলনায়, তখন ঘটনা কি ঘটবে স্যার? R2 - R1 হবে কিনা। তার মানে দূরত্ব যেহেতু নেগেটিভ হতে পারে না, তাই আসলে এখানে কি দেওয়া বেটার, ইচ্ছা করলে যদি কখনো বুঝতে না পারি আমরা কোনটা বড় কোনটা ছোট, R1 - R2 এর মডুলাস বা পরম মান দিলেই চলে স্যার। তাহলে দুইটি বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করার শর্ত, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, ব্যাসার্ধদ্বয়ের বিয়োগ ফলের ডিফারেন্স বা পরম মানের সমান, আর পার্থক্যের সমান। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের বিয়োগ ফলের সমান, আর কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান কখন? যখন কিনা পরস্পর এক্সটার্নালি টাচ করে, বহিস্থভাবে স্পর্শ করে। এখন যদি কখনো কন্ডিশন কোনো কিছুই দেয়া না থাকে, এক্সটার্নালি টাচ করবে না ইন্টারনালি টাচ করবে, আমি এর আগেও বলেছিলাম, যখন কিছু কন্ডিশন দেওয়া না থাকে তখন কি বুঝে নিতে হয়, দুটোই করেছে, বহিস্থ অন্তস্থ দুটো যে কোনো একটা হতে পারে। তাহলে দুইটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে এর অর্থ হচ্ছে বহিস্থ এবং অন্তস্থ দুই ভাবেই করতে পারে, মনে থাকবে স্যার। সেক্ষেত্রে কন্ডিশন কি, প্লাসেরটা হতে পারে মাইনাসেরটা হতে পারে। তাহলে R1 ± R2, সবাই একমত? দুইটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে, স্পর্শ করার অর্থ কিভাবে কিভাবে, সেটা এক্সটার্নালি হতে পারে, আবার ইন্টারনালি হতে পারে। কি ঘটবে স্যার? C1 C2 এই কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান হতে পারে। আবার বলছে R1 বড় ধরেই কাজটা করছি আমি, আবার বিয়োগ ফলের সমানও হতে পারে। এই তিনটি কন্ডিশন তোমার মাথার মধ্যে রাখা গুরুত্বপূর্ণ বলে মনে করছি আমরা, একটা দুইটা তিনটা। আর এই তিনটি কন্ডিশনের সাহায্যে তোমাদের বইতে যে 13 নাম্বার ম্যাথ আছে, 18 নাম্বার ম্যাথ আছে, আশা করা যায় সবগুলো তুমি করতে পারবা। এখন যদি করাই তাহলে তুমি বুঝতে পারবা, তাহলে তোমার সমস্যা হবে না স্যার। পরের পেজে যাই স্যার আমি, একটু বাকি স্যার। তাহলে আবার বলছি, যদি কিছু বলা না থাকে তখন কি করবো স্যার? স্যার প্লাস মাইনাস দুটোই নিব। আচ্ছা, আরেকটা বিষয়, এখন বলো স্যার, ভবিষ্যতে ম্যাথ করার সময় কেন্দ্র স্থানাঙ্ক দেয়া আছে, বৃত্ত থাকা মানে কেন্দ্রের স্থানাঙ্ক কি বের করা যায় স্যার? যাবেই যাবে স্যার। সেই বৃত্তের ব্যাসার্ধ কি বের করা যায় স্যার? কেন যাবে না? যাবে। একটা বৃত্ত দেওয়া আছে যাকে আরেকটা বৃত্ত স্পর্শ করেছে, যার কেন্দ্র আর ব্যাসার্ধ বৃত্ত আছে মানে কেন্দ্র ব্যাসার্ধ আছে। দ্বিতীয় আরেকটা বৃত্তের কথা বলা হয়েছে, যে বৃত্তের শুধু কেন্দ্র আছে স্যার, ব্যাসার্ধের পরিমাণ নাই। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব
ব্যাসার্ধ দ্বয়ের যোগফলের সমান যেহেতু একটা ব্যাসার্ধর মান বসাইলাম, এই কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আছে, তার একটা ব্যাসার্ধের মান কি পাওয়া যায়? যাবে স্যার। আমি কথাগুলো বোঝানোর চেষ্টা করছি, আগে ম্যাথ করার সময় যাতে ঝামেলা না হয়। যায় স্যার। তাহলে ভবিষ্যতে স্পর্শ করার শর্ত বলা থাকলে স্পর্শ করবে বললে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধ দ্বয়ের যোগফল, আর সেখান থেকেই এই দূরত্ব একটা ব্যাসার্ধ জানা থাকলে আরেকটা ব্যাসার্ধ ইজিলি বের করা যায়। কারণ কি, একটা বৃত্তের সমীকরণ বের করার জন্য দুটো কন্ডিশন দরকার, হয় কেন্দ্র ব্যাসার্ধ অথবা কেন্দ্র এবং সি কনস্ট্যান্ট। সবাই একমত? তো যখন স্পর্শ করবে বলা থাকবে একটা বৃত্ত আরেকটা বৃত্তকে, তখন বুঝে নিতে হবে আমি ব্যাসার্ধের পরিমাণ বের করার জন্য সি ধরে ম্যাথটা করব না, সরি ব্যাসার্ধ বলছি, মানে সমীকরণটি বের করার জন্য এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2gx 2fy প্লাস সি ধরে ম্যাথটা করবো না। কি ধরে করবো স্যার ব্যাসার্ধ বের করার জন্য? কেন্দ্র দেওয়া আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2gx 2fy করবো না। কোন বৃত্তের সমীকরণ দিয়ে কাজটা করবো স্যার ব্যাসার্ধ বের করে? x minus আদর্শ h সমীকরণ, x minus h plus y minus k হোল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। অশেষ ধন্যবাদ, ওটা ইজি হবে স্যার। আরেকটা কথা স্যার, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে, বেশ ফাইন। আচ্ছা, স্পর্শ করলে স্পর্শ যে বিন্দু, পয়েন্ট অফ কন্টাক্ট, এটা কি বলা হয়? পয়েন্ট অফ কন্টাক্ট। পয়েন্ট অফ কন্টাক্ট বা স্পর্শ বিন্দু। তাহলে স্পর্শ বিন্দু তো কয়টা স্যার? একটা না দুটো? একটা স্যার। একটা। তো এই স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক যদি বের করতে বলা হয়, তাহলে আমাকে বলো তো স্যার, এই মনে করো ব্যাসার্ধ একটা আছে, একটা কেন্দ্র আছে, আরেকটা বৃত্তের আরেকটা কেন্দ্র আছে, ব্যাসার্ধ আছে। তার মানে মনে হচ্ছে কিনা এই C1 একটা বিন্দুর স্থানাঙ্ক আছে, C2 বিন্দুর স্থানাঙ্ক আছে। তোমরা দুইটা বিন্দুর সংযোগকারী সরলরেখা এটা C1 C2, তাই কিনা? C1 C2 কে দুটা পয়েন্টকে জয়েন করলে যে লাইন, সেই সংযোগকারী সরলরেখা বা লাইন। তাকে মনে হচ্ছে কিনা এই পয়েন্টটি, যে পয়েন্টটি কিনা পয়েন্ট অফ কন্টাক্ট, ছেদবিন্দু বা স্পর্শ, ছেদবিন্দু না স্পর্শ বিন্দু, অন্য কালারের কলম হলে ভালো হতো। আচ্ছা, পয়েন্ট অফ কন্টাক্ট, এটা কি স্পর্শ বিন্দু বা পয়েন্ট অফ কন্টাক্ট। এই পয়েন্ট অফ কন্টাক্ট বা স্পর্শ বিন্দু, এই তাকে যদি আমি এন দ্বারা ডিফাইন করি, এন, তাহলে ওই বিন্দুটি C1 C2 রেখাকে সামথিং ইস টু সামথিং M1 ইস টু M2 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে বা ইন্টারনালি ডিভাইডেড করেছে। আমার কথা বুঝতে পারছো কিনা ছেলেরা? কথা বলো। জি স্যার। জি স্যার, বুঝতে এটা যদি এন বিন্দু বলি, তাহলে এন বিন্দুটি ভবিষ্যতে বের করা যাবে কিভাবে? M1 এই বিন্দুর x2, M2 এই বিন্দুর x1 ডিভাইডেড M1 প্লাস M2, আবার M1 এই বিন্দুর y2 ডিভাইডেড M2 y1 ডিভাইডেড M1 প্লাস M2। কেন স্যার? এটা স্যার আমরা পড়িয়েছিলাম 3.2 সরলরেখা চ্যাপ্টারে। কোন সরলরেখাকে, কোন স্ট্রেট লাইনকে, কোন পয়েন্ট যদি M1 ইস টু M2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে ওই অন্তর্বিভক্তিকারী বিন্দুর স্থানাঙ্ক বের করার নিয়ম, সূত্র বা ওইটা। তাহলে ঘটনা তো একই ঘটেছে। তাহলে স্যার এই স্পর্শ বিন্দু বা পয়েন্ট অফ কন্টাক্ট কি বের করা যায়? কথা বলো। যা আমি তোমাদের আরো বলেছিলাম যে দুটি বৃত্ত পরস্পরকে যদি টাচ করে, এক্সটার্নালি টাচ করে, বহিস্থভাবে স্পর্শ করে, অন্তস্থভাবে স্পর্শ করে। আচ্ছা, যদি দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করে, তার সাধারণ জ্যা কিভাবে বের করেছিলাম, একটু আমাকে যদি হেল্প করতা তোমরা। দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করলে সাধারণ জ্যা কিভাবে বের করা যায়? এই বৃত্তের নাম S1, এই বৃত্তের নাম S2। S1 minus S1 minus S2. S1 minus S2 equal 0। শুধু কি সবসময় এটাই হবে ম্যাডাম? S2 minus S1 ও না হবে। স্যার S2 মাইনাস S1 ও হইতে পারে। S2 minus হবে। S1 ও হতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে কি পাওয়া যাবে? Common সাধারণ জ্যা। সাধারণ জ্যা বা সরলরেখাটি। কিন্তু যদি ঘটনা এমন ঘটে, এই পয়েন্টটা আয় খুকু আয়, অনেক সময় হয় না, এই পয়েন্টটা এখানে এসে হাজির হয়েছে, অর্থাৎ দুটা বিন্দু যদি একটা পয়েন্টের দিয়ে পতিত হয়,
তখন এই ছেদক রেখাটি আর থাকে না, তখন সেটি কিসে পরিণত হয় স্যার? দুটি বৃত্তের স্পর্শ বিন্দুতে পরিণত হয়, স্পর্শ করে। তখন সেই ছেদক রেখা না থেকে ওই যে সরল রেখা মাঝখানে, সেটি কেমন ধরনের সরল রেখা স্যার? স্পর্শ। ছেদক রেখা, সেটা কি কর্ড না ট্যানজেন্ট? ট্যানজেন্টে পরিণত হয়। ট্যানজেন্ট তো মূলত সরল রেখা বলেছিলাম। তাহলে সেই সরল রেখা বা সেই ট্যানজেন্টের ইকুয়েশনও যদি বের করতে বলে, বলেছিলাম হেডলাইনে মনে করার চেষ্টা করো, দুটি বৃত্তের স্পর্শকের সমীকরণ, বৃত্তদ্বয়ের বিয়োগফল, অর S2 - S1, S1 - S2 অথবা S2 - S1, মনে পড়ে? কথা বলো। জি স্যার। এই তোমরা কথা বলতে চাও না কেন? মাঝে মাঝে চুপচাপ থাকো, মনে হয় কি খায়া নামছো, কথা বলো না। স্যার রোজা স্যার। সেটা তো বলছি, রোজার মাসে তুমি তো না খেয়ে থাকো, তারপরে এগুলো কথা বলতে চাও না কেন? ছি, সেটা তো সবচেয়ে বড় সমস্যা স্যার, কিছু খাইতে পারি না। আনন্দে থাকবা, দেখবা রোজাটা ভালো থাকবে। আনন্দে থাকতে কাটাতে হয়, রোজা সবসময় আনন্দে কাটাতে হয়। আপনি স্যার, তো 24 ঘন্টা খাওয়ার উপর আছেন স্যার, আপনি কি বুঝবেন আমাদের কষ্ট? এই দেখছো, আমি জানতাম এরকম কেউ না কেউ বলবে। মনে হয় আমি জীবনে কোনোদিন রোজা থাকিনি। থাকেন বছরে 1-2টা। বছরে যে কয়টাই থাকি না কেন, আবারও তুমি এই প্রশ্ন তুলতে যাও না। 2 নম্বর পেজ তোমাদের বইয়ে 13 নম্বর ম্যাথ আমি করা দিয়ে শুরু করতে চাই। 13 নম্বর ম্যাথ দিয়ে তোমাদের বইয়ে শোনো, 13 এবং 18 লেখা রাখো। আইবো সাথে লেখো OBJDU। লিখেছো সবাই? আইবো মানে 2 মার্কসে থাকে, আর OBJDU মানে অবজেক্টিভ ঢাকা ইউনিভার্সিটি। স্যার, ম্যাডাম, স্যার ওই যে দুটি বৃত্ত যে মানে ভিতর দিয়ে যে স্পর্শ করে, তখন যদি ছোট বৃত্তটার পরিধির উপরই যদি আরেকটা বৃত্তের কেন্দ্র থাকে, তাহলে তো আমরা মানে ছোট বৃত্তটার ব্যাসার্ধকেই আমরা C1 C2 বলে ফেলতে পারবো না ডিরেক্টলি? অবশ্যই ম্যাডাম, কেন পারবো না? আচ্ছা স্যার। যদি এই পয়েন্ট এখানে থাকে, এই তো বলছো। জি স্যার। ও কি ঠিক বলেছে না তো ও ভুল বলেছে? ও কি বলেছে বুঝছো? এই 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 যে পরিধিটা যদি এখানে থাকে, অবস্থান করতো, তাহলে দ্বিতীয় বৃত্তের কেন্দ্র তার মাঝখানে হতো। ও ভালো বলছে না? জি স্যার। সুন্দর, জি স্যার। ভালো বলেছে, অসংখ্য ধন্যবাদ। হতেই পারে, ধন্যবাদের কি আছে এখানে? এটা তো বাস্তব, এটা তো সত্যই, এটা আবার বলার কি আছে? এটা মনে হয় আমরা বুঝি না। আচ্ছা আসো স্যার, এবার 13 নম্বর ম্যাথে আমরা কি বলতে চাচ্ছি? 13 1 নাম্বার কি শিখলাম আমরা ম্যাথে দেখি। আমি দুটো বৃত্তের কথা বলা হয়েছে, 4,3 কেন্দ্র বিশিষ্ট একটি সার্কেলের ইকুয়েশন ফাইন্ড আউট করো। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ সার্কেল হু সেন্টার 4,3। আচ্ছা, যার সেন্টার 4,3 সেই সার্কেলটি আমরা সার্কেলটির ফিগার দেখতে চাই। এই নাও, যে সার্কেলের সেন্টার 4,3 সেই সার্কেলটি এমন। এর সেন্টার আমি C1 কনসিডার করলাম 4,3। এই সার্কেলটির কি দরকার? শুধুমাত্র কি হলে সার্কেলের ইকুয়েশন পেয়ে যাব? হয় C অথবা R1। এখন কোনটা নিয়ে কাজ করব? x² + y² + 2gx + 2fy + c, নাকি x - h হোল স্কয়ার y - k হোল স্কয়ার ইকুয়াল r²? ব্যাসার্ধ বের করবো না কনস্ট্যান্ট বের করব? সেটার জন্য আরেকটা কন্ডিশন দেখা দরকার। আর এর ভ্যালু মানে কোনটা বের করা দরকার বলা হচ্ছে। বলছে এই সার্কেলটি কি করেছে স্যার? বলো স্যার কি করেছে? যা আরেকটি বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করেছে, এক্সটার্নালি টাচ করেছে আরেকটি সার্কেলকে। যে সার্কেলটি এক্সটার্নালি টাচ করেছে তার সেন্টার x² + y² ইকুয়াল 4। তাহলে সেই সার্কেলটি ছোট করে নিচ্ছি, এক্সটার্নালি টাচ করেছে। এই যে স্যার এক্সটার্নালি টাচ করলো, আরেকটি ছোট করে নেওয়া দরকার ছিল। ছোট করে নেবো, হ্যাঁ স্যার, এই জন্য আমি এটা আবার ইয়ে করে দিলাম, ছোট করে নেই একটু।
এই সার্কেলকে এক্সটার্নালি টাচ করেছে। এই সার্কেলের যে সার্কেলের কথা বলা হচ্ছে সেই সার্কেলের সেন্টার কত বলতে পারো? 0,0 0,0 আর রেডিয়াস কত স্যার? 2 তাহলে সেই সার্কেলটির সেন্টার আমরা পেয়ে গেছি C2, রেডিয়াস দেখতেই পাচ্ছি এক্সটার্নালি টাচ করেছে, এইটুকু হচ্ছে তার রেডিয়াস। কত রেডিয়াস কত? R2 ধরলাম, R2। আর প্রথম সার্কেল তাহলে C বের করবো না R2 বের করবো? প্রথম সার্কেলের ক্ষেত্রে R2 R2 টাচ করছে, আমি কথাটি আগেই বলে নিয়েছিলাম। তাহলে স্যার এতটুকু আমাদের ধরে নিচ্ছে R1 সরি রেডিয়াস। এখন বলো স্যার কন্ডিশন কি? দুটো সার্কেল পরস্পরকে টাচ করলে এক্সটার্নালি সেক্ষেত্রে আবার C1 C2 is R1 equal plus to R1 plus C1 R2. C2 is equal R1 plus R2। তাহলে আমরা লিখে নিব, প্রথমে ধরে নিচ্ছি, ধরি C1 that is 4,3 এত কেন্দ্রবিষ্ট কি বৃত্তের রেডিয়াস আমাদের জানা ছিল না, বৃত্তের ব্যাসার্ধ বা রেডিয়াস ইকুয়াল R1। এই গিভেন সার্কেল প্রদত্ত বৃত্তের ব্যাসার্ধ দরকার, কেন্দ্র দরকার, প্রদত্ত বৃত্তের সমীকরণ আগে লিখে নেই। প্রদত্ত বৃত্তের সমীকরণ কত? x স্কয়ার y স্কয়ার ইকুয়াল কত স্যার? 4। তাহলে যার কেন্দ্র আর কি লাগবে? যে কেন্দ্র বা সেন্টার, কেন্দ্র বা সেন্টার আমরা কি ধরতে পারি স্যার? C2 বলতে পারি। তার স্থানাঙ্ক কত দেখতে পাচ্ছি? 0,0। এন্ড রেডিয়াস ব্যাসার্ধ কত দেখতে পাচ্ছি? ব্যাসার্ধ R2 বলতে পারি, ইজ ইকুয়াল টু 2 স্কয়ার যেহেতু। বাস এই পোলাপাইন প্রাঙ্গণ কি করতেছো? এগুলো চ্যাট করে বন্ধ করো। আচ্ছা স্যার তাহলে কষ্ট স্যার, আপনি পেন্সিলে দাও ফ্লুইড দিয়ে মুছেন। চপ। আমি কেন করছি? কারণ আমার কাছে রাবার নাই, কি করবো এখন? স্যার বাজারে যান না, 5 টাকা দাম মাত্র একটা রাবারে। ধুৎ, কিনতে টাকা লাগে তো। কি করেছে? যেহেতু দুইটি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করেছে, সিন্স দ্য টু সার্কেলস টাচেস এক্সটার্নালি, নাকি? সুতরাং আমরা কি বলতে পারি? কি বললো? C1 C2 R1 প্লাস R2 এর সমান হবে। এখন বলো স্যার C1 C2 কিভাবে বের করা হয়? দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব রুট ওভার ভুজ দ্বয়ের অন্তর হোল স্কয়ার, 4 - 0 হোল স্কয়ার, 3 - 0 হোল স্কয়ার। R1 এর ভ্যালু দেখতেই পাচ্ছি, বের করব। R2 এর ভ্যালু 2। এই স্যার R1 প্লাস 2 ইজ ইকুয়াল কত আসে? এই চ্যাট করে বন্ধ করো। এই দেখ তো কি লেখছে রে, ইস। কত বলো? 16, 9, 25, 5। R1 এর ভ্যালু তাহলে 3। R1 এর ভ্যালু পেয়ে গেছি। যে সার্কেল ফাইন্ড আউট করবো সেই সার্কেলের ইকুয়েশন তাহলে এই রেডিয়াস এবং সেন্টারের সাহায্যে বের করা যায়। নির্ণয় বৃত্তের সমীকরণ, নির্ণয় বৃত্তের সমীকরণ, রিকোয়ার্ড ইকুয়েশন অফ সার্কেল। আবার বলছি রিকোয়ার্ড ইকুয়েশন অফ সার্কেল, x minus h হোল স্কয়ার, x minus h, y minus k হোল স্কয়ার, y minus k হোল স্কয়ার ইকুয়াল ব্যাসার্ধ স্কয়ার 3 স্কয়ার। কত আসে স্যার? x স্কয়ার y স্কয়ার, এখানে কত আসবে? -8x -6y, 16, 9
9 out 16। এই সার্কেলের ইকুয়েশন তোমাকে ফাইন্ড আউট করতে বলা হয়েছিল। আমি বিশ্বাস করি আমার ছাত্ররা একদম ক্লিয়ার। ক্লিয়ার স্যার? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। এবার চলো তো একটু বাকি। লেখো, আমি তো আসি। স্যার হয়েছে। স্যার একটু আগের পেজটা। তো আপনি মিউট হয়ে আপনি গিয়েছেন। মিউট হয়ে আছেন। ও সরি আমি বুঝতে পারিনি। 13 2 নাম্বার। আমরা 13 নাম্বার 2 নাম্বার বলছে এরূপ দুইটি সার্কেলের সমীকরণ নির্ণয় করো। এরূপ দুটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ টু সার্কেলস যার কেন্দ্রের স্থানাঙ্ক, দুটোরই কেন্দ্রের স্থানাঙ্ক 3,4। আচ্ছা, দুটি সার্কেলের সেন্টার যদি 3,4 হয়, তার জন্য দুটো জিনিস লাগবে, হয় সি অথবা R1, যে কোনো একটা জিনিস লাগবে, দুটোর মধ্যে যে কোনো একটা, সি অথবা আর ব্যাসার্ধ। এখন কি বলা হচ্ছে, কন্ডিশনের উপর ডিপেন্ড করবেন সি বের করবো না আর বের করবো, যা আরেকটা সার্কেলকে টাচ করে। বলো স্যার, এক্সটার্নালি টাচ করে ইন্টারনালি টাচ করে? কথা বলো। দুই ভাবেই স্যার। দুই ভাবেই করতে পারে, একজন বলল। সবাইকে ওকে বিশ্বাস করছো ওর কথা? যদি এক্সটার্নালি টাচ করে, করতে পারে এক্সটার্নালি টাচ। দুটি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করতে পারে, একটা গেল। আর কি করতে পারে? অন্তস্থভাবে স্পর্শ করতে পারে স্যার। আমি অন্তস্থভাবে স্পর্শ যেটি, সেটা একটা দেখিয়ে দিই। ইন্টারনালি টাচ করতে পারে। চিত্র আঁকতে হবে এমনটা সত্য নয়, জাস্ট বোঝানোর স্বার্থে। দুটাই করতে পারে, আমি আবার বলছি দুই ভাবে স্পর্শ করতে পারে। ওরে ভাই, দুই ভাবে স্পর্শ করতে পারে। এখন তোমরা আমাকে বলো স্যার, প্রথম বৃত্তের কেন্দ্র কত দেয়া আছে? আমি কেন ফিগার গুলো দেই বুঝছো? অনেক সময় তোমাদের তো সিকিউ কোশ্চেনে সবসময় এগুলো ফিগার টিগার দেওয়া থাকবে, বুঝছো? তখন যেন এখান থেকে তুমি একটা ফিলিংস পাও, তুমি যেন ম্যাথ তোমাকে ডিটেলস না লেখা থাকলেও তুমি যেন বুঝতে পারো। এগুলো যদি কোনো সময় উদ্দীপকে বা স্টেমে দেওয়া থাকে, তুমি যেন বুঝতে পারো। একটা বৃত্তের কেন্দ্র, যেটার সার্কেল, যে সার্কেল তোমাকে ফাইন্ড আউট করতে বলা হচ্ছে, প্রথম সার্কেলের সেন্টার, যে সার্কেলের ইকুয়েশন তোমাকে ফাইন্ড আউট করতে বলা হচ্ছে, এবং প্রথম সার্কেলের রেডিয়াস নাই, আবার দ্বিতীয় সার্কেল দেওয়া আছে, দুটি সার্কেল দেওয়া আছে, মানে তার সেন্টার দেওয়া আছে 0,0। দেখো তুমি ওখান থেকে দেখতে পারবা। তাহলে দুটি সার্কেলের সেন্টার দেওয়া আছে C1 C2। তোমাকে বলা হচ্ছে, বলছে এর রেডিয়াস গুলো দেয়া নাই, তবে দ্বিতীয় সার্কেল যেটি, সার্কেলের ইকুয়েশনের রেডিয়াস ওখান থেকে দেখতে পাচ্ছি। বলো কত স্যার? x² y² = 9, নয় 3 কিনা? তাহলে প্রথম সার্কেলের কি বের করতে হবে এবার বলো স্যার? রেডিয়াস বের করতে হবে কিনা প্রথম সার্কেলের? যে সার্কেলটা আমরা ফাইন্ড আউট করতে চাই, সি বের করবো না রেডিয়াস বের করবো? রেডিয়াস। সিমিলার ওয়েতে এখানেও একই ঘটনা, আমি আর এখানে R1 R2 লিখলাম না, এটা বুঝে নিও। এখন বলো স্যার, তাহলে কন্ডিশন কি?
কন্ডিশন আমি কম কথা লিখলাম। কন্ডিশন হচ্ছে R1 প্লাস R2 যখন বহিস্থভাবে এক্সটার্নালি টাচ করবে এত ইকুয়াল C1 C2, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান। কিন্তু প্রশ্ন হলো এক্সটার্নালি ইন্টারনালি কিচ্ছু বলা নাই, সেই জন্য আমি দুটোই ব্যবহার করব। আমি ধরেই নিচ্ছি R1 বড়, যেখানে R1 ইজ গ্রেটার দেন R2। মনে থাকবে স্যার? যদি এমন হয় সেক্ষেত্রে আমি এই ঘটনা ঘটাচ্ছি। এখন বলো R1 এর ভ্যালু আমাদের বের করতে হবে, R2 এর ভ্যালু আমরা দেখতে পাচ্ছি। C1 C2 দুই পয়েন্টের মাঝখানে ডিস্টেন্স, একইভাবে 3 - 0 হোল স্কোয়ার প্লাস 4 - 0 হোল স্কোয়ার বলার অপেক্ষা রাখে না, এমন হবেই হবে। আর এখান থেকেই 5, এখান থেকে আরো বলা যায় R1 এর ভ্যালু 5 প্লাস মাইনাস 3, প্লাস মাইনাস হয় মাইনাস প্লাস হয়, একই কথা, প্লাস মাইনাস। এবার R1 5 প্লাস 3 8, 5 - 3 2, তার R1 এর দুটো ভ্যালু পাচ্ছি মানে দুটো সার্কেল পাবো, এটা বলার অপেক্ষা রাখে না। সেই সার্কেল গুলো ইকুয়েশন পেতে হলে রিকোয়ার্ড ইকুয়েশন অফ সার্কেল, নির্ণয় বৃত্তের সমীকরণ। নির্ণয় বৃত্তের সমীকরণ কেমন হবে? x মাইনাস কোনটা নিব, h, y মাইনাস k ইকুয়াল ব্যাসার্ধ স্কোয়ার 8 স্কোয়ার। স্যার সিম্পলিফাই করে কোন ফর্মে নিব সবসময় আমরা? কোন ফর্মে নিতে হয় সিম্পলিফাই করে? X square. জেনারেল ফর্ম, x স্কোয়ার y স্কোয়ার মাইনাস 6x মাইনাস 8y প্লাস 9 প্লাস 16 25 মাইনাস 64 কত হয় স্যার? 64, 25 মাইনাস 64 64 মাইনাস 25, 49 না 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 কত? 39। ম্যাডাম যদি ভুল না হয় এটাই সঠিক। একটা গেল, আরেকটা সার্কেল x মাইনাস 3 হোল স্কোয়ার, সব ঠিকঠাক, খালি রেডিয়াস চেঞ্জ হবে। রেডিয়াস 2 স্কোয়ার পেয়েছিলাম, 2 পেয়েছিলাম যেহেতু। x স্কোয়ার y স্কোয়ার মাইনাস 6x মাইনাস 8y, কোনো সন্দেহ নাই। 9 25 মাইনাস 4, প্লাস 21। এটা এতক্ষণ তাড়াতাড়ি বললা, কত সুন্দর করে। আগের বার কথা বলায়ও ওই যে বোম মাইরাও কথা বের করতে পারিনি তোমাদের কাছ থেকে। এ হলো সার্কেল দুটির সমীকরণ। এটা তো ইজি ছিল, আমি কেন করাইলাম তাহলে? করানোর উদ্দেশ্য হচ্ছে যদি কিছু বলা না থাকে তখন অবশ্যই দুটো ধরেই আমরা কাজ করবো স্যার, এই জন্য আমি করাই স্যার, কোনো কারণ না। আমরা এবার 18 নাম্বার 18 নাম্বার ম্যাথে যাবো স্যার। তোলা কি শেষ? পরের ম্যাথে যাবো স্যার আমি। মুখ খোলো, কথা বলো। জি স্যার। 18 নাম্বারে যাবো তাহলে। এইটিনের ওয়ান খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, বিশেষ করে সেকেন্ড পার্টটা। ফার্স্ট পার্টটা আগে বোঝার চেষ্টা করো, কারণ ফার্স্ট পার্ট ছাড়া সেকেন্ড পার্ট আবার হবে না। দেখা যাক ফার্স্ট পার্টে কি বলা আছে। একজন আমাকে একটু হেল্প করবা স্যার? দুটি সার্কেলের ইকুয়েশন গিভেন, দুটি বৃত্তের সমীকরণ দেওয়া আছে কিনা, সো দ্যাট দেখাও যে ওই দুটি সার্কেল পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, পরস্পরকে টাচ করে কিভাবে? এক্সটার্নালি। দুটি বৃত্ত আছে, দুটি সার্কেল আছে, সেই সার্কেলগুলোর ইকুয়েশন আমরা কিভাবে দেখতে পারি? x স্কোয়ার y স্কোয়ার প্লাস 2x মাইনাস 8y প্লাস 8 = 0, এটা একটা সার্কেল। আর সেকেন্ড সার্কেল x স্কোয়ার
ওয়াই স্কোয়ার প্লাস 10x মাইনাস 2y প্লাস 22 ইকুয়াল 0। এই পোলাপাইন, এই যে দুটো সার্কেল আছে, আমি কনসিডার করলাম প্রথম সার্কেলের সেন্টার আর রেডিয়াস হচ্ছে C1 অ্যান্ড R1। আমি কনসিডার করছি দ্বিতীয় যে সার্কেলটি তার সেন্টার C2 অ্যান্ড রেডিয়াস হচ্ছে R2। কষ্ট পেলে? তো 1 নাম্বার যে ইকুয়েশন তুমি দেখতে পাচ্ছ স্যার, সার্কেলের ইকুয়েশন, আমি বিশ্বাস করি আমার ছাত্ররা 1 নাম্বার ইকুয়েশন থেকে উক্ত সার্কেলের সেন্টার খুব সহজে বের করতে পারে স্যার, রেডিয়াস খুব সহজে বের করতে পারে স্যার। সার্কেলের সেন্টার কিভাবে বের করতে হয় মনে আছে তো? এক্স এর সহগের অর্ধেকের বিপরীত চিহ্ন, ওয়াই এর সহগের অর্ধেকের বিপরীত চিহ্ন। তাহলে কত হবে? সেন্টার C1 ধরেছিলাম যখন, -1 4 এই 1 কে বললা ফাজিল। -1 + 4 Plus 1 plus 4. -1 অর্ধেক তার বিপরীত চিহ্ন, -8 এর অর্ধেক 4 তার বিপরীত চিহ্ন, -4 ছিল +4 হবে। পেয়ে গেছি অর্ধেকের বিপরীত চিহ্ন। সিমিলার ওয়েতে পরের সার্কেলের সেন্টারও পাবো। তার আগে রেডিয়াসটা ফাইন্ড আউট করার চেষ্টা করি স্যার। রেডিয়াসটা কত বলো তো একজন? জি স্কোয়ার, 3. এটা জি, এই এটা কিন্তু -g -f, তার মানে জি এর ভ্যালু কত? 1 1 আর -4 1 and minus -4 জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস 8 কত হবে স্যার? 3 ভুল না হলে এটা সঠিক, একটা গেল। এবার 2 নাম্বার যে ইকুয়েশন অফ সার্কেল, তার সেন্টার কেউ একজন খুব ফাস্ট। So -5 + 1 -5 plus 1 -5 কমা So 1, +1 ধন্যবাদ। আর 2 আমি বিশ্বাস করি সিমিলার ওয়েতে জি স্কোয়ার 5 square এফ স্কোয়ার 1 মাইনাস সি কত হবে স্যার ব্যাসার্ধ? 2. Sir, 2. 2 হবেই হবে। তাহলে বলো আমাকে, এই যে দুটি সার্কেল দেখতে পাচ্ছি, তাদের সেন্টার দেখতে পাচ্ছি, রেডিয়াস দেখতে পাচ্ছি, আমাদের টার্গেট কি? এবার আমাদের টার্গেট দেখানো, প্রমাণ করা সার্কেল দুটি পরস্পরকে এক্সটার্নালি টাচ করছে। কন্ডিশন কি? কেন্দ্রদ্বয়ের মাঝখানে ডিসটেন্স বের করা। বের করতে পারবো? √ওভার ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার করে দেওয়া হোল স্কয়ার, যেটা আসবে তার রেজাল্ট যদি এদের যোগফল দ্যাট ইজ 5 হয়, তাহলে তো স্বপ্ন হবে। সত্যি সত্যি। বাবা, পরিপূর্ণ সত্যি না, অর্ধেক সত্যি, কারণ আরেকটা পার্ট আছে এখানে। C1 C2 ম্যাডাম, ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার -1 -5, ভুল কোথায়? Plus 4 5. 18 টাইপ তো দিলাম স্যার আগেই। সিয়াম কত আসে তাতে? 5. 5। এই 5 মানে কি ছোটবেলায় 1 + 4 পড়েছিলাম? না স্যার 2 + 3 2 + 3 পড়েছিলাম, 0 + 5 পড়েছিলাম, 6 - 1 পড়েছিলাম, কিন্তু যখন যেভাবে প্রয়োজন তখন সেভাবে নেব। 3 আসলে কে? প্রথম বৃত্তের ব্যাসার্ধ। আর 2 আসলে কে? দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বলো স্যার, কার ভ্যালুটা পাওয়া গেল? C1 C2, এই ডিসটেন্সটুকু। তাহলে বলতে পারছি কিনা আমরা 1 এবং 2 বৃত্ততে পরস্পরকে কিভাবে টাচ করেছে? এক্সটার্নালি না ইন্টারনালি? এক্সটার্নালি External. তাহলে ভবিষ্যতে C1 C2 = R1 R2 প্রমাণ করতে পারলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি ব্যাসার্ধের যোগফল বলি, তাহলে বলবো টাচ করেছে এক্সটার্নালি। আবার যদি এক্সটার্নালি টাচ করে বলে দেয়, তাহলে প্রমাণ করব আমরা কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধের দ্বয়ের যোগফলের সমান। একটা বললে আরেকটা করব, প্রমাণ করে দেব। পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে। এই পার্টটুকু ইজি ছিল, এই পার্টটুকু কোনো বিষয় না। এখন দ্বিতীয় পার্টের জন্য, আচ্ছা, দুটো বৃত্ত কেন্দ্র আছে জানা, ব্যাসার্ধ আছে জানা,
দুটো বৃত্তের ব্যাসার্ধ আলাদা, একটা বড় বৃত্ত একটা ছোট বৃত্ত কি অঙ্কন করতে পারি আমরা স্যার? সেকেন্ড পার্টের জন্য দুটো বৃত্ত কি ড্র করতে পারি স্যার আমরা? এটা একটা বৃত্ত, আর একটা বৃত্ত আঁকবো যেটা এই বৃত্তকে এক্সটার্নালি টাচ করেছে, যার সেন্টারটা একটু, সেন্টার রেডিয়াস ছোট যেহেতু আমি আরেকটু ছোট করে নিলাম এটাকে। এই যে সেই দ্বিতীয় সার্কেলটি, এই দুটি সার্কেলের মধ্যে প্রথম সার্কেলের সেন্টার, দ্বিতীয় সার্কেলের সেন্টার, মানে দুই বিন্দু আছে। দুই বিন্দু জানা থাকলে তাদের কেন্দ্রদ্বয়কে যুক্ত করলে একটা সরল রেখা বা স্ট্রেট লাইন পাওয়া যায়। কি পাওয়া যায়? একটা স্ট্রেট লাইন পাওয়া যায়। তার মধ্যে এই ডিস্টেন্সটুকু প্রথম সার্কেলের জন্য 3, এই দ্বিতীয় সার্কেলের জন্য এই ডিস্টেন্সটুকু 2। স্যার, যে বিন্দুতে পরস্পরকে ইন্টারনালি ইন্টারসেক্ট করেছে, ছেদ করেছে, সেই বিন্দু আমরা এটাকে বলতে পারি স্পর্শ বিন্দু। স্পর্শ বিন্দু, স্পর্শ বিন্দুকে n x, y ভ্যারিয়েবল দ্বারা প্রকাশ করা যায়। স্যার, প্রশ্ন চাওয়া হচ্ছে কি সেকেন্ড পার্টে? প্রশ্ন পড়ো। বৃত্তদ্বয়ের স্পর্শ বিন্দু নির্ণয় করো না স্যার? কি চাইছে? স্পর্শ বিন্দু নির্ণয় করা। স্পর্শ বিন্দু। তাহলে বলো স্যার, দুটো বিন্দু আছে, দুই প্রান্ত, একটা সরলরেখার দুই প্রান্তের দুটি স্থানাঙ্ক জানা আছে। এন বিন্দুটি এই সরলরেখা C1 C2 সরলরেখাকে, C1 C2 স্ট্রেট লাইনকে 3:2 অনুপাতে, 3:2 রেশিওতে ইন্টারনালি ডিভাইডেড করলে, অন্তর্বিভক্ত করলে ওই বিন্দুর স্থানাঙ্ক m1 x2 m2 x1 ডিভাইডেড m1 প্লাস m2, m1 y2 m2 y1 ডিভাইডেড m1 প্লাস m2 y এর ভ্যালু পাওয়া যায়। তা স্পর্শবিন্দু হিসেবে পরিচিত কিনা স্যার? খালি আগে লিখে নিতে হবে। এখানে x, y, nxy বিন্দুটি কনসিডার করে নিচ্ছি। কি করেছে? C1 C2 যে রেখা লাইনকে কি করেছে? 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। তাহলে কি করলো? n divides C1 C2 a line in the ratio 3:2 internally. তাহলে বলো স্যার, আমি স্পর্শ বিন্দু হিসেবে যেটা পরিচিত, পয়েন্ট অফ কন্ট্যাক্ট হিসেবে যেটা পরিচিত, সেই স্পর্শ বিন্দু বা পয়েন্ট অফ কন্ট্যাক্ট আমরা পাবো কিনা এবার? কত হবে? n x, y is equivalent to, কিভাবে স্যার? m1 x2 3 into -5 কিনা স্যার? 3 into -5 plus 2 into -1 divided 3 plus 2, একটা গেল। m1 y2 3 into 1, m2 y1 2 into 4 divided m1 plus m2 3 plus 2। আবার এখানে ফার্স্ট ব্র্যাকেট দিছো দেখে ভিতরে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিও না, অনেকে আবেগ মিশায় দিয়ে ফেলে। আমরা কি করব? খুশি হয়ে 000 দিব কিন্তু স্যার। আর যারা নতুন তাদের জেনে রাখা ভালো যে কোন বিন্দুর স্থানাঙ্ককে এইভাবে ইকুইভ্যালেন্ট সাইন দ্বারা প্রকাশ করা হয় স্যার। প্রকাশ পদ্ধতি এটা একটা। কত হবে? একজন অ্যান্সার দেখে উত্তর বলবা, না হলে কি করে বলবা?
কাজ করে বলবা। -17/5 তুমি কি আনসার দেখে বলছো সত্যি সত্যি? স্যার করে বলছি। বলো পরেরটা। 11/5 ম্যাডাম 11/5 ভুল না হলে এই দুটোই সঠিক। দেখো স্যার সবাই কি ঠিক বলছো? একদম ক্লিয়ার স্যার? কোনো সমস্যা কারো? স্যার বলেন ম্যাডাম। স্যার এখানে যে n x, y বিন্দুটি c1 c2 রেখাকে 3:2 অনুপাতে বিভক্ত করা যায়, তাহলে কি c1 এর রেডিয়াস 3 আর c2 এর রেডিয়াস 2 ধরা যায় না? হ্যাঁ ম্যাডাম, C1 এর রেডিয়াস তো 3, C2 এর রেডিয়াস তো 2, তার কারণেই তো আমি বলতে পারলাম যে এই রেখাকে 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে, 3:2 রেশিওতে ইন্টারনালি ডিভাইডেড করেছে। তাছাড়া তো বলতে পারতাম না ম্যাডাম। জি স্যার। বুঝতে পারছো ম্যাডাম? জি স্যার। আচ্ছা এবার 18 নাম্বার আমি করাবো না, জাস্ট একটু হিন্টস দিব। 18 নাম্বার একটু বলো তো স্যার কি বলা হচ্ছে? কেউ একজন? দুটি সার্কেল দেয়া আছে, দুটি সার্কেল দেয়া আছে, বলা হচ্ছে কোথায় গেল ম্যাপটা? হ্যাঁ, দুটি সার্কেল দেয়া আছে, বৃত্ত দুটি পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করেছে। স্যার কোনটা প্রমাণ করতে হবে আমাকে? C1 C2 বৃত্ত দুটো আছে মানে কেন্দ্র ব্যাসার্ধ বের করতে পারবো। আর কেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী আগে দূরত্ব বের করে দেখব, যে টার্মটা আসবে সেটা ব্যাসার্ধ দ্বয়ের সাহায্যে বিয়োগ আকারে লেখা যায় কিনা, তাই না স্যার? সেখানে R2 - R1 হতে পারে, আবার R1 - R2 হতে পারে। সমস্যা আছে? কথা বলো। স্যার একটু আরেকবার বলুন। এই জায়গায় আমি কেন্দ্র, দুটো বৃত্ত দেওয়া থাকলে কেন্দ্র আর ব্যাসার্ধ বের করতে পারবো না স্যার? জি স্যার। পারলাম। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব মানে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবো না স্যার? জি স্যার। করার ফলে যদি বলা থাকে তারা পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করেছে প্রমাণ করতে বলে, তাহলে যে রেডিয়াস দুটো দেওয়া থাকবে ওই টার্মটাকে, মনে করো এখানে 6 আছে এখানে 1 আছে, তাহলে 5 কে কি লিখতে পারবো? 6 - 1 লিখতে পারবো না ম্যাডাম? জি স্যার। তাহলে 6 - 1 মানে R1 - R2 কিনা? জি স্যার, তখন চেঞ্জ হয়ে যাবে। তখন সেটা কি হবে? অন্তস্থ হবে না বহিস্থ হবে স্যার? বহিস্থভাবে স্পর্শ করেছে, এক্সটার্নালি ডিভাইডেড করেছে। আবার এখানে কখনো কখনো এটাই 6 থাকতে পারে, এটা 1 থাকতে পারে, কি হবে ম্যাডাম? R2 - R1 হতে পারে কিনা? জি স্যার। আচ্ছা এখন তারপরের পার্টে কি চাওয়া হচ্ছে দেখো এবার। ওই দুটি সার্কেলে R1 হলে কি স্যার অন্তস্থভাবে বিভক্ত করবে না, স্পর্শ করবে না? মাইনাস হলেই হলো ম্যাডাম, মাইনাস হলে যে কোনোটা বড় সবসময় অন্তস্থভাবে স্পর্শ করবে। জি স্যার। শুধু বহিস্থর জন্য শুধু মাঝখানে প্লাস, অন্তস্থর জন্য দুটো ঘটনা ঘটতে পারে, R1 - R2, R2 - R1, যে কোনো একটা হতে পারে। বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। আচ্ছা এবার আসো স্যার, এবং আরো চাইছে সাধারণ স্পর্শক নির্ণয় করো, কমন ট্যানজেন্ট, ইকুয়েশন অফ কমন ট্যানজেন্ট। এই সাধারণ স্পর্শক, কমন ট্যানজেন্ট, কমন কর্ড একই জিনিস কিনা বোঝাচ্ছে এখানে। তাহলে আসলে ওই বৃত্তদ্বয়কে কি করলেই সাধারণ ট্যানজেন্ট বা কমন কর্ড, ইকুয়েশন অফ কমন কর্ড, কমন ট্যানজেন্ট পেয়ে যাবো স্যার? মাইনাস। কার থেকে কাকে মাইনাস করবো স্যার দেখো তো একটু। দ্বিতীয়টা মাইনাস থেকে বলে চুপ হয়ে গেলাম। এক্স এর টার্ম কোনটাতে বড় সেটা দেখো না কেন? পজিটিভ এবং বড় কোনটা? S1 S2 - S1 করলে যেটা পাওয়া যাবে সেটাই স্পর্শক কিনা পড়িয়েছিলাম 17 নম্বরে। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? কথা বলতে হবে। জি স্যার। পারবো স্যার আমরা তাহলে? 18/2 জি স্যার। 18/2 স্যার, 18/2 একটু ফাস্ট খাতা নাও, ঠিক 3 মিনিটে বা 2 মিনিটে 18/2 নাম্বার শেষ করো, খাতা নাও। এর পরের কাজ আমি আবার
আগে তুমি শেষ করো তারপরে। আর বেশিক্ষণ পড়াবো না, চিন্তা নাই। আগে 18-2-3 মিনিটে শেষ করবা, তারপরে আমি 5 মিনিট। 18-2-3 মিনিটে শেষ করবা। 10 করছো সবাই? না পারলে আমাকে বলো। দুটোই বের করবা। অন্তস্থভাবে স্পর্শ করলে ওটাও বের করবা, স্পর্শকও বের করবা। আর আচ্ছা, যদি বলে স্পর্শ বিন্দু বের করো, তাহলে কিন্তু এটা অন্তর্বিভক্তিকরণ না বহির্বিভক্তিকরণ হবে ম্যাডাম বা স্যাররা? স্যার যে কোনো বহির্বিভক্তিকরণ। বহির্বিভক্তিকরণ হবে না অন্তর্বিভক্তিকরণ হবে? বহির্বিভক্তিকরণ হবে না স্যার? বহির্বিভক্তিকরণ। বহির্বিভক্তিকরণ হবে, হ্যাঁ। আচ্ছা, ম্যাথটাই করো, সমস্যা নেই। তোমাদের খাতা তো দেখতে পাচ্ছি না আমি কারো। ছিল 97-98, তার থেকে 87 হলো কেন? আরে বোকা বলা পাইন রে। রোজার মাসে সকালবেলা ঘুমায় স্যার, ঘুম থেকে উঠতে পারে না। দুপুরবেলাও ঘুমায় স্যার, রোজা লেগে যায়। রাতের বেলাও ঘুমায়, বলে স্যার তারাবির পরে শরীর ক্লান্ত। তাহলে কোন সময় পোলাপাইন ঘুমায় না রোজার মাসে? বলে স্যার আমি ত্যাগ করছি, সারা জীবন তো পড়াটাকে ভোগ করেছি, এবার ঘুমের মাধ্যমে ত্যাগ করছি পড়া। এটা কোন কথা? রমজান মাসে ত্যাগ করা ভালো, এটা কোন কথা? এই ত্যাগ কি সেই ত্যাগ? বোকা পোলাপাইন। এটা আপনি বুঝবেন না স্যার। আমাকে জ্ঞান দিচ্ছে, বুঝবেন না? আমি মনে হয় মানুষ না। আমি বুঝাইলে তুমি বুঝলে, তুমি বুঝালে আমি বুঝবো না কেন? তুমি বুঝাও তাহলে। আহ 4.1 এর এমন কোনো ম্যাথ নাই তুমি পারবা না। যদি না পারো আমার নাম পাল্টায় 9 থেকে বদলে রাখবা স্যার। সুন্দর করে 4.1টা নোট করে ফেলবা, কোনো গ্যাপ রেখো না স্যার। আবারও বলছি, ভবিষ্যতে কিন্তু এত সাবজেক্টের প্রেসার, এত ম্যাথের প্রেসার, তোমার কাছে কিন্তু যদি লেকচার নোট তৈরি করা না থাকে, তাহলে ভবিষ্যতে একটা সময় তুমি কিন্তু বিপদে পড়ে যাবো স্যার। নোট তৈরি করা এবং সবকিছু একবার করে পড়ে রেখে ফেলো, পড়ে ফেলো আমার সাথে সাথে। তাহলে ভবিষ্যতে তাছাড়া ইন্টারমিডিয়েট সিলেবাস এত খারাপ, পরবর্তীতে টের পেয়ে যাবা, যা তোমাদের অনেক বড় ভাই টের পেয়ে যাচ্ছে, যদি ওদের সিলেবাস কমায় দিছে। ম্যাডামরা যারা নতুন আমার কাছে জয়েন করেছো, স্যাররা, তারা কি আমার পড়াগুলো বুঝতে পারছো স্যার সবাই? জি স্যার। ইফতিয়ার বুঝতে পারছো বললা? আর কে নতুন জয়েন করেছো? আজকেই নতুন একজন জয়েন করলো মনে হয়, দেখলাম। হ্যাঁ স্যার, ইয়েস স্যার বুঝছি। সায়ন, বুঝতে পারছো স্যার ক্লাস? হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা, আজকের ক্লাসটা খুবই ইজি ছিল, এই জন্য বোঝাটা সহজ হয়েছে তোমার জন্য। কিন্তু স্যার একটু ওই যে নিহালের সাথে একটু যোগাযোগ করো। নিহাল, ওকে একটু নক করো, ও দুই একটা ক্লাস নিয়ে দিবেনি। ও আর তোমাদের এক বড় ভাই আছে, এই ইয়ে আসো নাকি? তন্ময় আসো? বলুন স্যার। তন্ময়, কই তুমি? হ্যাঁ স্যার বলেন। তুমি তন্ময় না, আরেকজন তন্ময়। তুমি কি ওই পাশে আসো স্যার ওদের সাথে? ওই যে ক্লাস নিয়েছিল যে, তুমি না মনে হয়? আমি না। ও তাহলে ও মনে হয় নাই, থাকলে ভালো হতো।
এ শীর্ষ, তুমি কলেজিয়েট স্কুলের ছাত্র না স্যার? সবার কি শেষ ম্যাথটা? দেখি স্যার একজনের খাতা একটু দেখাও তো। স্যার এখনো শেষ হয়নি, করতেছি। হাসিন খাতা দেখাতে চাচ্ছে। হাসিন, হাই হাই, অন্ধকার কেন হাসিন? এত সময় লাগার কথা না, একজনেরও শেষ হয়নি। আরে প্রত্যুষ শেষ হয়েছে স্যার? প্রত্যুষ, তোমার অনেক বন্ধু মনে হয় জয়েন করেছে আমার কাছে নাকি? হ্যাঁ স্যার। তুমি কি কলেজের স্কুল ছাত্র ছিলা? না স্যার, আমি তো নটরডেমে। না না, গ্রুপ স্কুল। স্যার, গ্রুপ 11 নোয়াখালী জেলা স্কুলে স্যার। ও সরি সরি, নোয়াখালী জেলা স্কুল, হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ। হাসিন, না স্যার, আমি শীর্ষ। শীর্ষ কলেজের স্কুলের তুমি ছিলে না স্যার? হ্যাঁ স্যার। ও আচ্ছা, ঠিকই আছে। তোমার ছোট ভাইরা, তোমার কলেজের স্কুলের রোল কত ছিল? শীর্ষ, শীর্ষ। ওর নেট সমস্যা নাকি? আচ্ছা, হাসিন, হাসিন খাতাটা দেখতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ, এবার দেখি। এখানে S1 সার্কেলের সেন্টার 1, -2, রেডিয়াস 6, S2 সার্কেলের সেন্টার -2, রেডিয়াস 1, C1 C2 এর ভ্যালু 5 আসছে, 6 - 1 5, R1 - R2, দ্যাট ইজ পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করেছে। এক চর মারবো না, এই দেখি দেখি দেখি, আবার বন্ধ করছে। এই এমনি বলছে চর মারবো, ফাইজলামও করছে। এবার সাধারণ স্পর্শক দ্বিতীয় ক্ষেত্রে S2 - S1, এই যে বোকা এখানে ভুল হয়েছে, S2 - S1 = 0 দিতে হবে স্যার। তাহলে S2 আর S1 ওটাকে কনসিডার করে নাও আগে, প্রথমে ধরছো না? আর এই প্রথম লাইনে S2 - S1 = 0। দেখি স্যার এবার কি লিখলাম। S2 হাত নাড়ায়ও না, দাঁড়াও আস্তে করো। S2 - S1 = 0, তারপরে মাইনাস করে পাওয়া গেছে এটা, তারপরে আবার 2 দ্বারা ডিভাইডেড করেছে। তো সুন্দর। সবাই একটু স্ক্রিনশট দিয়ে নিক, সুন্দর করে ধরো খাতাটা, আর একটু নিচু করে ধরো, উপরে নিচে সমান করে, আর একটু নিচু করো। ওর খাতাটা একটু স্ক্রিনশট দিয়ে নাও তো। নিছো ছেলেরা? পেয়েছো? আচ্ছা, ওটা প্লাস 19 না? বুঝি না। ওইটা তো +19 হবে। +19? এই তাহলে ভুল করছো নাকি কেউ? আমি তো জাস্ট প্রসেস দেখছি, অন্যদের কি অবস্থা? জি স্যার, +19 হবে। তাহলে স্ক্রিনশট দিও না। এই তাহলে দেখো আরেকটা 19 যে করেছো তার একটা খাতা দেখি, মৃধা, তন্ময়। স্যার আমি পিসিতে, যার কারণে এই দেখাতে পারবো না। তাহলে একজন দেখাও যে খাতাতে করেছো। ম্যাডাম, আচ্ছা ওর খাতা দেখতে পারো তোমরা সবাই। এ বাবা, ব্লার কেন? লেখা সুন্দর কিন্তু ব্লার কেন গো? ব্লার লাগতেছে। ও সুন্দর ম্যাথটা করছে। ছবি তুইলা ইয়ে পাঠাই দাও, গ্রুপে পাঠাই দাও। মাহিনা, ছবি তুলে একটা গ্রুপে দিয়ে দিও। এই পেজের ছবিটা তুলে গ্রুপে দিয়ে দিও, তাহলে হবে।
ঠিক আছে সবার? আচ্ছা, এখন স্যার তোমাদের যে কথাগুলো বলতে চাই, পরের 4.2-তে আমরা জাস্ট একটা থিওরির আলোকে ম্যাক্সিমাম ম্যাথ করব, যদিও একটা থিওরির আলোকে, কিন্তু তারপরও 4-5টা থিওরি আমরা শিখবো স্যার। যে থিওরির আলোকে ম্যাক্সিমাম ম্যাথ করব সেই থিওরিটা আমি যদিও করিয়ে ফেলছি আগের 4.1 চ্যাপ্টারের ম্যাথে, সেই কথাটা একটু মনে করে দিতে চাই তোমাদের। স্যার তুমি আমাকে বলো স্যার, একটা আমাকে শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আরে হ্যাঁ, একটা বৃত্ত বা সার্কেলের ইকুয়েশন আছে, আর একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন আছে। সেই স্ট্রেট লাইনটি আবার আরেকটা সার্কেলকে টাচ করেছে, স্পর্শ করেছে। কখন একটা সার্কেল একটা বৃত্তকে টাচ করে বা স্পর্শ করে স্যার? কখন একটা সার্কেল একটা স্ট্রেট লাইনকে টাচ করবে? যখন ওই কেন্দ্র থেকে ওই সার্কেল ওই স্ট্রেট লাইনটির লম্ব দূরত্ব যেটি, সেটা ব্যাসার্ধের রেডিয়াসের সমান হবে। সবাই একমত স্যার? সবাই একমত? ইয়েস স্যার। এটা পড়িয়েছিলাম, তুমি 9-10-এও পড়েছো যে বৃত্ত বা সার্কেল থাকা মানে তার কেন্দ্র থাকা। আবার এটাও তুমি জানো যে বৃত্ত আছে, সার্কেল মানে স্ট্রেট লাইন আছে, সরলরেখা আছে, বৃত্ত আছে, সরলরেখা আছে, কেন্দ্র এবং স্পর্শ বিন্দু এই সংযোগকারী সরলরেখা, আবার বলছি কেন্দ্র এবং এই পয়েন্ট অফ কন্টাক্ট স্পর্শ বিন্দু এই সংযোগকারী রেখা বা এই লাইন, এই গিভেন স্ট্রেট লাইনের উপর কি হবে স্যার? 90 ডিগ্রি লম্ব হবেই হবে। তাহলে কোনো বৃত্তের সমীকরণ তোমাকে ফাইন্ড আউট করতে বললো ভবিষ্যতে, সেই বৃত্তের ব্যাসার্ধের মান জানা নাই, শুধু কেন্দ্র আছে, আর একটা বলা আছে একটা লাইনকে টাচ করেছে, স্পর্শ করেছে। কন্ডিশন, কোন কন্ডিশনের সাহায্যে ব্যাসার্ধ বের করবা? কেন্দ্র থেকে রেখাটির লম্ব দূরত্ব, তা কার সমান? ব্যাসার্ধের সমান। আর এই লম্ব দূরত্ব কিভাবে বের করা যায় সেটার জন্য আমি তোমাদেরকে পড়িয়েছিলাম 3.7 চ্যাপ্টারে। তোমরা যারা নিজেরা পড়েছো অথবা আমি পড়িয়েছিলাম, এখানে কোনো বিন্দু x1 y1 কোন বিন্দুর স্থানাঙ্ক, সরল রেখাটার নাম ax প্লাস by প্লাস c ইকুয়াল 0। তাহলে এই বিন্দু থেকে এই রেখার উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স, লম্ব দূরত্ব, এটাকে যদি ডি দ্বারা ডিফাইন করি, ডি এর ভ্যালু হবে কত? এক্স এর জায়গায় ওই বিন্দুর x1, ওয়াই এর জায়গায় ওই বিন্দুর y1 প্লাস সি তার মডুলাস ডিভাইডেড রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার। a স্কয়ার প্লাস বি স্কয়ার মানে এক্স এর সহগের বর্গ, ওয়াই এর সহগের বর্গের সমষ্টির বর্গমূল দ্বারা ভাগ। এটাই এই দূরত্ব, লম্ব দূরত্বটুকুর মান নির্দেশ করে, লম্ব দূরত্বটুকুর মান। তাহলে বলো স্যার, যা কিনা ব্যাসার্ধ হবে বৃত্তের, কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব বের করা যাবে এইভাবে। ব্যাসার্ধের পরিমাণ কি পাওয়া যাবে স্যার? তাহলে ভবিষ্যতে একটাই কন্ডিশন এই চ্যাপ্টারে অর্ধেক ম্যাথ হবে, কোন বৃত্তকে কোন সরলরেখায় স্পর্শ করলে অথবা কোন সরলরেখা কোন বৃত্তকে স্পর্শ করলে বা টাচ করলে, বৃত্তের কেন্দ্র বা সেন্টার থেকে ওই স্ট্রেট লাইনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স যা রেডিয়াসকে রিপ্রেজেন্ট করবে, ব্যাসার্ধকে নির্দেশ করবেই করবে। একটা কথা গেল স্যার, এটার সাহায্যে ম্যাথ করব ঠিক আছে, কিন্তু তোমাদের বইয়ে 13 নম্বর 4.2 এর HW লিখবা যে তিনটা ম্যাথ, কোন ফর্মুলার সাহায্যে সেটা তুমি আজকে বলবা। 13 নম্বর একটা, 25 নাম্বার একটা, 19 নাম্বার একটা। লেখো 13, 25, 19 লিখেছো? 13, 25, 19 4.2 এর 13, 25, 19। আমি 4.1 এ শেষ করে ফেলছি, যদিও 4.1 এ শেষ করেছি। কিভাবে বুঝবো 13, 25, 19? আমি জাতিকে একটু জানাতে চাই, দেখি আমরা 13, 25, 19 কিভাবে পড়েছি। 13 নাম্বার ফার্স্টে। স্যার 13 নাম্বার নিয়ে একটু গল্প করো তো স্যার, দেখি কে ধরতে পারে ম্যাথটি। স্যার s প্লাস কি l সেটা দিয়ে করব। ও সুন্দর স্যার, y ইকুয়াল টু x একটা লাইন দেওয়া আছে। এই যে কোনো লাইনকে কি x প্লাস by প্লাস c
লেখা যায়, আকারে কনভার্ট করা যায়, লেখা যায়। এক সাইড 0 বানাইছি, এটা সরল রেখা বা লাইন এল, এটা লাইন এল। এই লাইনটি আরেকটা বৃত্তের কোন জ্যায়ের সমীকরণ। এই লাইনটি, এই যে বৃত্ত, এই বৃত্তের কোন জ্যা, কোন বৃত্তের জ্যা, কোন বৃত্তের জ্যা? যে বৃত্তটা গিভেন বৃত্ত। তাহলে এস আছে, এল আছে, স্যার ওই একটু আবার জ্যাকে, কি ম্যাডাম? স্যার বুঝতে পারতেছি না, একটু আবার ফার্স্ট থেকে ম্যাডাম তুমি কি নতুন না পুরনো, এটা আগে বলতে হবে। আজকে প্রথম না এই স্যার, দুই এক, স্যার ম্যাডাম। আমি পুরো আচ্ছা 13 নাম্বার 4.2 এর 13 নাম্বার, y ইকুয়াল 2x একটা লাইন আছে, আর একটা বৃত্ত আছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 10x ইকুয়াল 0, সরল বৃত্ত আছে। একটা বৃত্ত আর একটা সরল রেখা, একটা বৃত্ত একটা সরল রেখা। এই সরল রেখাটি ওই বৃত্তের জ্যা, জ্যা মানে তো বোঝো, জি স্যার জ্যা বা কর্ড, কর্ড বলা আছে, জ্যা বলা আছে। বলছে এই জ্যাকে যদি আমি ব্যাস কনসিডার করি, এই জ্যাকে এবার ব্যাস কনসিডার করব। কার ব্যাস? ব্যাস কার হয়? ওই গিভেন বৃত্তের, ব্যাস কার হয়? বৃত্তেরই তো ব্যাস হয়। জি স্যার বৃত্তের ব্যাস। তো জ্যাকে ব্যাস ধরে উক্ত জ্যাকে এবার ব্যাস কনসিডার করব, করে বৃত্তের সমীকরণ। তাহলে যে বৃত্তটা বের করব সেই বৃত্তের কেন্দ্র কোথায় অবস্থান করবে? ওই সরলরেখার উপর। ওই সরলরেখার উপর কোথায়? এখানে না এখানে না বাইরে? মাঝখানে। অসংখ্য ধন্যবাদ। কেন স্যার? কারণ বৃত্তের ব্যাসের মধ্যবিন্দুই তার কেন্দ্র। তাই এটাকে যেহেতু নির্ণয় বৃত্তের ব্যাস কনসিডার করছি এবার ওই জ্যাকে, তাহলে নির্ণয় বৃত্তের রিকোয়ার্ড ইকুয়েশন অফ সার্কেলের সেন্টার তার মাঝখানে অবস্থান করবেই করবে। তাহলে ইকুয়েশনটা কেমন হবে দেখতে? আমি কি বুঝাতে পেরেছি স্যার? জি তাহলে স্যার। কালো সার্কেলটা পাবো কিভাবে? এই লাল সার্কেল এবং লাল স্ট্রেট লাইনের পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে গেছে কিনা, লাল বৃত্ত এবং লাল সরল রেখার ছেদবিন্দু দিয়েই এই বৃত্তটা গেছে কিনা। জি স্যার। তাহলে একটা বৃত্ত এবং একটা সরল রেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ মনে পড়ে? জি স্যার পরে। এস বৃত্তের বামপক্ষ প্লাস কে ইন্টু সরল রেখার বামপক্ষ। তবে প্রত্যেকের রাইট সাইড কি হতে হয়? 0। তাহলে বলো স্যার এবার এই বৃত্তের সমীকরণে অজানা রাশি কে? কে এর ভ্যালু বের করার জন্য কন্ডিশন লাগবে কয়টি? স্যার একটি। কোনো কন্ডিশন নাই। তাহলে কিভাবে কে এর ভ্যালু বের করবে এবার? রেখা দ্বারা সিদ্ধ হবে তো। রেখা দ্বারা সিদ্ধ হবে না, রেখাটি সিদ্ধ হবে। হ্যাঁ রেখাটি সিদ্ধ হবে পয়েন্টটা দ্বারা, কে যুক্ত ইকুয়েশনটা দ্বারা। কি দ্বারা সিদ্ধ হবে? কে যুক্ত ওই মধ্যবিন্দু পাবো না, বৃত্তের মধ্যবিন্দুটা দ্বারা। বৃত্তের মধ্যবিন্দু দ্বারা নাকি এই বৃত্তের কেন্দ্র দ্বারা? হ্যাঁ কেন্দ্র, কেন্দ্র। কেন্দ্রটা কে যুক্ত টার্ম থাকবে। এই বৃত্তকে কোন ফর্মে নিতে হবে তাহলে? সাধারণ। সাধারণ ফর্ম, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2gx 2fy প্লাস সি তে নিয়ে যেতে হবে ওই আকারে, এবং সেখান থেকে মাইনাস জি মাইনাস এফ কেন্দ্রের স্থানাঙ্ক কে টার্ম যুক্ত বের হবে। সেটি ব্যাসের উপরে অবস্থান করবে, ডায়ামিটারের উপরে অবস্থান করবে। সবাই একমত? মানে y ইকুয়াল 2x লাইনের উপরে অবস্থান করলে x এর পরিবর্তে কে যুক্ত টার্ম, y এর পরিবর্তে কে যুক্ত টার্ম বসিয়ে দিলে কে যুক্ত একটা সমীকরণ পাওয়া যাবে। কে যুক্ত সমীকরণ থেকে কে এর মান পাওয়া যাবে। কে এর মান এই সমীকরণে আবার বসিয়ে দিলে বৃত্তের কাঙ্ক্ষিত সমীকরণ পাওয়া যাবে কিনা? ছেলেরা কথা বলতে হবে তোমাদের, তাছাড়া বুঝবো কেমনে তোমরা কি বুঝতেছো। ম্যাথ করলে আরো ভালো বুঝবো। করলে তো ভালো বুঝবে, কিন্তু ফিল করতে পারছো না একটু? জি স্যার। পারছি একটু একটু স্যার। আসো
25 নাম্বারে এবার যাও স্যার। স্যার স্যার এর আগের ম্যাথটাতে মানে S1 মাইনাস S2 ইজ ইকুয়াল টু রেখার সমীকরণ দিলে মানে মানে সরাসরি বের হয়ে আসে না। S1 মাইনাস S2 মানে S2 হলো ধরে নিব মানে S1 মাইনাস S2 ইজ ইকুয়াল টু মানে 2x মাইনাস 1 এভাবে। হ্যাঁ, S1 মাইনাস S2 হচ্ছে 2x মাইনাস 1। আমরা L বলতে পারি না স্যার, S1 মাইনাস S2 বলতে হবে কেন? Lই তো বলতে পারি সরাসরি, পারি না স্যার? ও স্যার, তুমি ভুলে গেছো মনে হয়, একটা বৃত্ত একটা সরলরেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ কি স্যার? কথা বলে না, চুপচাপ বসে থাকে। S plus K into L equals 0. S plus K into L আসলে কি সরলরেখা? জি স্যার। এখন তুমি যে বৃত্ত বের করবা, এই বৃত্তটা কোন বৃত্ত? এই দুইটা বিন্দু দিয়ে যায় এমন বৃত্ত, এটা তো মেনে নিচ্ছ? এই দুইটা বিন্দু দিয়ে যাবে এমন বৃত্ত, এটা তো মেনে নিচ্ছ? জি স্যার। এখন জাতি জানতে চায় যে বৃত্ত নির্ণয় করতে হবে সেই বৃত্তের ক্ষেত্রে কি বলা আছে? এই যে জ্যা সরলরেখাটি, এই জ্যাকে ব্যাস কনসিডার করো। তাহলে এই জ্যাকে যদি ব্যাস কনসিডার করো নির্ণয় বৃত্তে, তার কেন্দ্র কই থাকবে? মধ্যবিন্দুতে। ওই জ্যায়ের মধ্যবিন্দুতে। তাহলে নির্ণয় বৃত্তের সমীকরণ দেখতে এই দুটো বিন্দু দিয়ে যাবে এবং এটাকে কেন্দ্র হবে। তাহলে এই বৃত্তটি এই বৃত্ত কিনা এবার ওই দুই বিন্দুগামী বৃত্তের সমীকরণ। জি স্যার। তার তার শুধুমাত্র অজানা রাশি কে এর মান বের করার জন্য আর কোনো কন্ডিশন দেওয়া নাই তো কি হয়েছে? কন্ডিশনটা কি? এই বৃত্তের কেন্দ্র ওই ব্যাসের উপরে অবস্থান করবে, তার সাথে ব্যাস বলতাম না, কেন্দ্র দ্বারা ওই ব্যাসের সরলরেখার সমীকরণটি সিদ্ধ হবে, হট হবে, বয়েলড হবে, সিদ্ধ হবে। এক্স আর ওয়াই এর পরিবর্তে বসিয়ে দিলে কে এর মান পাওয়া যাবে। কে এর মান এই সমীকরণে আবার বসিয়ে দিলে বৃত্তের সমীকরণ পাওয়া যাবে। আচ্ছা, তোমরা 4.1 এর যে ম্যাথগুলো আমি করিয়েছিলাম, 20টা ম্যাথের আরো কিছু করতে দিয়েছিলাম, করনি তোমরা? জি স্যার। তাহলে তো পারার কথা স্যার, কেন তুমি এই কথাটা বারবার বলতেছো? এতক্ষণ ধরে বলতেছি আমি সাধারণত এতবার বলি না তো এই কথাটা, এই ম্যাথটা নিয়ে। এবার স্যার 25 নাম্বার করার পরে যদি না পারো আমি আবার আসছি, চিন্তা নাই। 25 নাম্বার দেখি স্যার, 25 নাম্বার নিয়ে একটু গল্প করো তো স্যার, কি আছে? দুটো বৃত্তের সমীকরণ দেয়া আছে, ভালো করে দেখবা। দুটি বৃত্তের কি বের করতে বলা হয়েছে স্যার? সাধারণ যে বৃত্তের ব্যাস তার সমীকরণ। বের করা যায়? নিয়ম জানো? S2 minus S1 equals 0. S2 minus S1 অথবা S1 minus S2 equals 0, বাস ফাইন। ইকুয়াল 0 টা দিবা অবশ্যই। আচ্ছা, বৃত্তের সাধারণ জ্যা একটা সরলরেখা, ওই জ্যাকে কি ধরবো এবার? ব্যাস। বৃত্ত, সেই বৃত্তটা কোথায় থাকবে? স্যার একটু ভিতরে। সেই বৃত্তের ভিতরে মিষ্টি কুমড়া বৃত্ত, মনে পড়ে? ভুলে গেছো? স্যার মনে আছে, মিষ্টি কুমড়া বৃত্ত। তাহলে লাল বৃত্তটা বের করতে বলা হয়েছে। লাল বৃত্তের কেন্দ্র কোথায় থাকবে? জ্যায়ের উপরে। জ্যায়ের মাঝখানে। জ্যা কোথায় এবার জ্যা কেন? সাধারণ ব্যাসের মধ্যবিন্দুতে। সাধারণ জ্যায়ের মধ্যবিন্দুতে। অনেক ধন্যবাদ। কিন্তু স্যার এবার বলো, এই সমীকরণগুলো বের করার সময় কি নিতে হয়? যে কোনো একটা স্যার ওই যে KL এর কথা বলতেছেন, কি নিতে হয়? কি রে ভাই, কথা বলে না কেন পোলা পাইন? স্যার ওই KL এর মান যে নিতে হয় স্যার ওটার কথা বলতেছেন। যে কোনো একটা বৃত্ত নিতে হয়, প্লাস কে ইনটু কি নিতে হয়? সরলরেখা না বলে আমি যদি বলি S1 minus S2, একই কথা তো। এখানে তো সরলরেখা পাইছি। এই যে অনেক ধন্যবাদ, আব্দুল্লাহ লিখছে S1 plus K into S1 minus S2 equals 0, অথবা S2 plus K into S1 minus S2 equals 0, মনে আছে আব্দুল্লাহ? তোমরা আসলে বাসায় পড়াশোনা করছো না, কেমন হবে তাহলে? কি এস স্যার? স্যার মনে আছে এখনো।
আমি তো 17 নম্বর ম্যাথে করিয়েছি আগের চ্যাপ্টারে, আবার থিওরি পড়াইলাম এত কষ্ট করে, তারপরে যদি পড়াশোনা না করো। এটা একটা হোমওয়ার্ক। আগের চ্যাপ্টারে 17 নম্বরে 2 নাম্বার ম্যাথ, এটা 25 নাম্বার যেটা। এবার 19 নাম্বার দেখো তো স্যার, এক লাইনে শেষ করতে পারো কিনা 19-এর, দেখি 19 নাম্বার সম্পর্কে দেখি বক্তব্য দিতে পারো কিনা। এগুলো বিসি কেয়ার টাইপ বলেছিলাম। 19 নাম্বার 3, বিন্দুগামী, এটাই কথা শেষ। 3, বিন্দুগামী। আচ্ছা, এই পয়েন্ট দিয়ে পাস করে এমন কোন সার্কেল, তার মানে এটা এই পয়েন্ট দিয়ে পাস করা মানে কি, এই পয়েন্টটি কোথায় অবস্থান করে? পরিধির উপর। পরিধির উপরে স্যার। পরিধির উপরে একটা পয়েন্ট। আচ্ছা ফাইন, পয়েন্ট বলা হয়েছে, এবং ওই সার্কেলটি, যে সার্কেলটি এই পয়েন্ট দিয়ে পাস করে, সেই সার্কেলটি এক্স এক্সিস কে 2,0 পয়েন্টে টাচ করে। তাহলে 2,0 দিয়ে টাচ করে মানে 2,0 বিন্দুতে পাস করে সার্কেলটি। জি স্যার। তাহলে কয়টা বিন্দুতে পাস করলো সার্কেল? দুইটা দিয়েছে। এই দুটো পয়েন্ট কি ডায়ামিটার বা ব্যাসের প্রান্ত বিন্দু? খলিফার কেমন বিন্দু? কেমন পয়েন্ট? জ্যায়ের প্রান্ত বিন্দু। যে কোনো দুটো পয়েন্ট সার্কেলের উপর, যে কোনো দুটো পয়েন্ট, এই যে কোনো দুটো পয়েন্ট দিয়ে যায় এমন সার্কেলের ইকুয়েশন কোন সার্কেল? স্যার খলিফার অনেক ধরনের খলিফার 2 বিন্দুগামী বৃত্তের সমীকরণ, এ আর খলিফার সেই সূত্র, বিশাল সূত্র। কেউ একজন বলো তো এ আর খলিফার সেই সূত্রটি? x minus x1 into minutes sir. Sir, x minus x1 into x minus x2 plus y minus y1 into y minus y2 plus k into x into x minus x1 into y1 minus y2 minus y minus y1 into x1 minus x2 equals to 0. ধন্যবাদ। এই তো আমি তো এটাই চাচ্ছিলাম। তাহলে স্যার, ওই সমীকরণটি আননোন শুধুমাত্র কে, অজানা রাশি কে, কে এর মান নির্ণয় করার জন্য কন্ডিশন লাগবে কয়টি? একটি। কি বলেছে বৃত্তটি? মূল বিন্দু দিয়ে যায়। কোথায় মূল বিন্দু যায়? স্যার হ্যাঁ বলছে তো। মূল বিন্দু দিয়ে গমনকারী অপর স্পর্শকটির প্রথম অংশে পড়ো আবার। হ্যাঁ হ্যাঁ স্যার। অক্ষকে স্পর্শ করে। এক্স অক্ষকে স্পর্শ করে। ধন্যবাদ। একটা সার্কেল যদি এক্স অ্যাক্সিস কে টাচ করে, কন্ডিশনটি জি স্কয়ার সমান c। তাহলে ওই যে সার্কেলটা তুমি লিখলা এ আর খলিফার সার্কেল, ওটাকে কোন ফর্মে নিয়ে আসবে প্রথমে? জেনারেল ইকুয়েশন ফর্মে। ইকুয়েশন থেকে জি এফ সি লেখা যায়। ইয়েস স্যার। প্রত্যেকে কে যুক্ত টার্ম এখানে বসিয়ে দিলে কে যুক্ত ইকুয়েশন থেকে কে এর ভ্যালু পাওয়া যাবে। স্যার। কে এর ভ্যালু উক্ত সমীকরণে বসিয়ে দিলে বৃত্তের সমীকরণ পাওয়া যাবে কিনা? যাবে স্যার। পরের অংশটুকু পড়ো না, পরের অংশটুকু আমি করাবো এই চ্যাপ্টারের সময়। এটা এখনো করাইনি আমি, এটা একটা থিওরি পড়াবো তারপর এটা করাবো। স্যার এই 3টা তোমার হোমওয়ার্ক। আর একটা কথা বলবো আমি স্যার, 2 মিনিটে শেষ করবো আমি। হ্যাঁ স্যার, কেউ কি তাড়াতাড়ি করে একটু 2 মিনিটে, একদম 2 মিনিটে কাজ শেষ করে দেবো। তোমরা যারা আমার কাছে ত্রিকোণমিতি পড়েছিলে বা ত্রিকোণমিতি নিজেরা পড়েছো, নিজেরা না আমার কাছে পড়েছিলে, কারা কারা তারা একটু রেইজ হ্যান্ড করো তো স্যার। ত্রিকোণমিতি পড়ে ফেলছো তারা একটু রেইজ হ্যান্ড করো ফার্স্ট। বেরিয়ে যেও না, যারা বিশেষ করে পড়োনি আমার কাছে তারা বেরিয়ে যেও না, তোমাদের ভালো যায়। এক্সামটা কিভাবে করে একটু মনে করে দেন না স্যার, খুঁজে পাচ্ছি না। বুঝি না ম্যাডাম। স্যার রিজন কিভাবে করে খুঁজে পাচ্ছি না। রিঅ্যাকশনস থেকে দেন এটা বলো। আমি ল্যাপটপে। তুমি ত্রিকোণমিতি করেছো ম্যাডাম? রিঅ্যাকশনস থেকে দাও, রিঅ্যাকশনস। আচ্ছা, যারা ত্রিকোণমিতি করেছো তারা রেইজ হ্যান্ড করেছো। তার মানে এই যে দেখতে পাচ্ছি এই ব্যাচে যারা এখন বর্তমানে আরো মনে হয় আছে কিছু যারা ত্রিকোণমিতি করে ফেলছো। স্যার আমার প্রত্যেকটা ব্যাচ যখন জুনে শুরু হয়েছিল গত বছর, তারপরে সবগুলো ব্যাচ, তারপরে ওই ব্যাচগুলোকে ভেঙে ভেঙে এক একটা থেকে আরেকটা ব্যাচে কনভার্ট হয়েছে। কেউ এই ব্যাচ থেকে ওই ব্যাচে গেছে, ওই ব্যাচ থেকে এই ব্যাচে আসছে, এরকম হয়েছে। তো আমার ত্রিকোণমিতি যেহেতু শেষ হয়ে গেছে আগেই, পরবর্তীতে আজকের পর এখন যে অবস্থায় আছি আমরা, এর পরের চ্যাপ্টারে আমরা যাব বিন্যাস সমাবেশ, সার্কেলের পর বিন্যাস, তারপরে সমাবেশ, তারপরে 5 নাম্বার চ্যাপ্টারে 2টো চ্যাপ্টার 5.1 5.2 শেষ করার পরে 6 7 করাবো না আমি,
কারণ শেষ হয়ে গেছে আমাদের কি বলে ত্রিকোণমিতি। 8-এ যাব ফাংশন। আর ফাংশন হচ্ছে গেট অফ ক্যালকুলাস, ক্যালকুলাসের প্রবেশদ্বার, খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট ক্যালকুলাস, যেটা কিনা এই লেভেল থেকে শুরু করে হায়ার লেভেলে খুবই গুরুত্বপূর্ণ। ফিজিক্স, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট বলো, যেখানেই পড়ো না কেন তুমি, সব জায়গায় ক্যালকুলাসের গুরুত্ব আছে। ক্যালকুলাস ছাড়া তোমার হায়ার লেভেল অচল, আর ক্যালকুলাস আবার ত্রিকোণমিতি ছাড়া অচল। তো তোমরা যারা আমার কাছে অথবা অন্য স্যারের কাছে ত্রিকোণমিতি পড়ে ফেলছো আগেই, তাদের কোনো সমস্যা হবে না ত্রিকোণমিতিতে। কিন্তু স্যার ত্রিকোণমিতি যদি একবার সমস্যা হয়ে যায়, ম্যাথের মধ্যে 4টা টার্ম, 4টা পার্ট খুবই গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কঠিন। একটা হচ্ছে ত্রিকোণমিতি, একটা ক্যালকুলাস, এই দুটো পার্ট ফার্স্ট পেপারের। আর সেকেন্ড পেপারে দুটো গুরুত্বপূর্ণ এবং কঠিন পার্ট আছে। তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে তোমাকে কি বলা হয় ওটাকে, কি বলে কনিক সেকশন। আর একটা হচ্ছে তোমার স্যার বলবিদ্যা, কনিক সেকশন বলবিদ্যা, এটা সেকেন্ড পেপার। তো ফার্স্ট পেপারে এই দুটো জিনিসই কঠিন, এই দুটো সেকেন্ড পেপারে কঠিন। তো ত্রিকোণমিতি ছাড়া ক্যালকুলাস অসল। যেহেতু ত্রিকোণমিতি ছাড়া ক্যালকুলাস অসল, তুমি যদি ভালো করে ক্যালকুলাস ত্রিকোণমিতি পড়ে ফেলো, ত্রিকোণমিতির সূত্র এবং ম্যাথ গুলো যদি তুমি স্যার টেকনিক গুলো ধরতে পারো, তাহলেই ক্যালকুলাস তোমার লাভ হবে স্যার অর্ধেক এর বেশি। সেই জন্য বলছি, যারা ত্রিকোণমিতি আমার কাছে পড়ে ফেলছো, তারা প্রতিদিন সূত্রগুলো রিভিশন দিবা, ম্যাথ গুলো রিভিশন দেওয়ার চেষ্টা করবা ম্যাক্সিমাম কয়েকদিন পর পর, যাতে ক্যালকুলাসে ঝামেলা না হয়। 1 নাম্বার গেল। আর যারা অন্য স্যারের কাছে পড়ছো, তারাও একই ঘটনা ঘটাবা। আর যারা পড়ছো কিন্তু যারা পড়নি তারা, অথবা যারা আমার কাছে পড়ে ফেলছো, তারা চাইলে পারে অন্য জায়গা থেকে হোক বা আমার কাছে হোক, একটা লাস্ট ব্যাচ বাকি আছে, ওই ব্যাচে ত্রিকোণমিতিটা তোমরা অনেকেই আমার কাছে নক করেছো, যারা আমরা পরে ভর্তি হলাম, তারা আমাদের ত্রিকোণমিতি কি হবে, আমরা কিভাবে করতে পারি স্যার, তাদের জন্য আর একটা লাস্ট একটা ব্যাচ খোলা হয়েছে। সেই ব্যাচের টাইমটা হবে শনি, রবি, সোম, মঙ্গল, এই 4 দিনের যে কোনো 2 দিন রাত্রি 10:30। শনি, রবি, সোম, মঙ্গল, এই 4 দিনের যে কোনো 2 দিন দিব রাত্রি 10:30টায়। তোমরা ভর্তি হওয়ার পর সবার সাথে কথা বলবো। আমি একটা নোটিশ দিয়েছিলাম তোমাদের বন্ধুদের কথার পরিপ্রেক্ষিতে, কিছু স্টুডেন্ট যারা ভর্তি হয়েছো, আর যারা এখনো ভর্তি হয়নি, চাইলে ভর্তি হতে পারবা। 27 তারিখ পর্যন্ত তোমাদের লাস্ট ডেট দেওয়া হয়েছে মনে হয়। যদি চাও ভর্তি হতে পারো, যারা পড়েছো তারাও ভর্তি হতে পারবা, আবার যদি মনে করো রিভিশন দেবো। আর যারা মনে করো যে আমি পড়িনি কোথাও বা পড়ে ফেলছি কোথাও, আবার রিভিশন দেবো, তারাও ভর্তি হবো। আর যারা পড়োইনি তারাও ভর্তি হতে পারবা। এখন স্যার এক মাসে শেষ হয়ে যাবে? 1 মিনিট ম্যাডাম, 1 মিনিট, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। এটা আমি একটা কোর্স প্ল্যান দিয়েছিলাম, কোন চ্যাপ্টার গুলো কোন 1 মাসে শেষ করবো, তারপরের মাসে কোন চ্যাপ্টার, তারপরের মাসে কোন চ্যাপ্টার শেষ করবো। ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে আমি ত্রিকোণমিতি বলি। সেকেন্ড পেপার ফার্স্ট পেপার দুটোই ক্যালকুলাসে কাজে লাগে। দুটোই যেহেতু ক্যালকুলাসে কাজে লাগে, সেই সময় যেন ত্রিকোণমিতির কোনো ঝামেলা না থাকে, সেজন্যই ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটোই আমি পড়াবো একসাথে ত্রিকোণমিতির মধ্যে। আর এর টাইম মনে হয় 3 মাসের টাইম লিমিট। কিন্তু তোমাদের বড় ভাইদের আমি, বড় ভাই না, তোমাদের যারা বড় ভাই বা তোমাদের বন্ধু যারা আছো, তাদেরকে যখন পড়াচ্ছি আমি 3 মাসে আমি শেষ করতে পারিনি। আমি মাঝখানে কয়েকদিন অসুস্থ ছিলাম, এই কারণে, আর কিছু আমি একটু বেশি ক্লাস নিয়ে ফেলছি, আমার পড়ানোর সময় তো হুঁশ থাকে না, এই কারণে এই 3 মাসের পরে 3.5 মাসের মতো লেগে যাবে তোমাদের হয়তো। কিন্তু তোমাদেরও পেমেন্ট 3 মাসে করলেই চলবে, পেমেন্টটা 3 মাসের। যারা বাহিরের তারাও ভর্তি হতে পারবে, যারা নতুন তোমরা আমার ব্যাচে আসো তারাও ভর্তি হতে পারবা। ওখানে মান্থলি পেমেন্ট করতে হবে, আলাদা পেমেন্ট, আলাদা ব্যাচ, আলাদা টাইম, আলাদা সবকিছু। তো তোমরা দুটো পেমেন্ট একসাথে করতে অসুবিধা হতে পারে, তাই তোমাদের সুবিধার্থে যারা রেগুলার এবং ত্রিকোণমিতি দুটোতে আসো, তারা চাইলে 1 থেকে 7-এর মধ্যে রেগুলার পেমেন্ট করো, আর সাধারণত করে ফেলো তোমরা, এটা আমার নোটিশ থাকে। আর পরবর্তী পেমেন্টটা 22 তারিখের মধ্যে করতে হবে, অর্থাৎ 15 দিনের একটা গ্যাপ দিয়ে সেকেন্ড পেমেন্ট করতে হবে। মাসের দুটো পেমেন্ট, যেহেতু ত্রিকোণমিতি আর রেগুলার দুটোতেই যারা থাকবে, রেগুলার ত্রিকোণমিতি, তাদের জন্য বলছি। সেজন্য ওদের আর একটা পেমেন্ট 22 তারিখের মধ্যে করলেই চলবে। যেমন এই মাসে তুমি 27 তারিখের মধ্যে ভর্তি হচ্ছ, মানে পরের মাসে যে 22 বা 23 তারিখের মধ্যে একটা লাস্ট ডেট দেবো, ওটার মধ্যে আবার পরবর্তী পেমেন্টটা করতে হবে, যদি তুমি ত্রিকোণমিতি ব্যাচে ভর্তি হও আর কি। স্যার যারা অলরেডি আমার কাছে পড়ে ফেলছো, এখন রেইজ হ্যান্ড করা ছিল, তারা লোয়ার হ্যান্ড করো ফার্স্ট, কয়েক সেকেন্ডের মধ্যে লোয়ার হ্যান্ড করো। স্যার ক্যালকুলাসটা কবে শুরু হবে? স্যার আমি যে অবস্থায় আছি এইভাবে চলতে চলতে যতদিন লাগে। স্যার একটু লোয়ার হ্যান্ড করো তাড়াতাড়ি। আরো 3 জন দেখছি, কাজী, সৌভিক, নিলয়, লোয়ার হ্যান্ড করো নি। নিলয়, কাজী, লোয়ার হ্যান্ড করো স্যার। কাজী আর নিলয়, কাজী, জাওয়াদ, নিলয়,
এবার যারা আমার কাছে ত্রিকোণমিতি করতে চাও তারা স্যার একটু রেইজ হ্যান্ড করো, যাতে আমি বুঝতে পারি। আর সকালে বছর দেখেছি আমি, তাতে গ্রুপে জয়েন দেওয়া, ভর্তি করা। একজন হাততালি দিছে অনন্ত, মানে কি? ও রেইজ হ্যান্ড ও হাততালি। ও স্যার ভুলে এসে লাগছে। আর কেউ আসো যারা ত্রিকোণমিতি করতে চাও, তাদের জন্য বলছি। তাহলে আমি হবে কি, আর তাহলে তোমরা স্যার ওই কিভাবে পেমেন্ট করতে হবে, কিভাবে ভর্তি হতে হবে, এটা মান্থলি পেমেন্ট কিভাবে করতে হবে সেটা ওই নোটিশটা তুমি দেখে নিবা। তোমাদের যে নোটিশটা আমি দরকার হলে নামিয়ে দেবো আবার, এই নোটিশের মাধ্যমে তোমাদেরকে একটা গ্রুপে জয়েন দেওয়া হবে তোমরা পেমেন্ট করার পর, ভর্তি হবার পর। আচ্ছা আমি দেখে নিলাম। আর কেউ আসো যে রেইজ হ্যান্ড করতে পারছো না কিন্তু কথা বলতে পারবা, এরকম কেউ আসো? আচ্ছা বেশ ফাইন। পরে যদি ডিসিশন নাও কেউ, পরে জানাতে পারবা, দুই একজন হয় অনেক সময়। আচ্ছা আমি একটু রেইজ হ্যান্ড করে থাকো, ফাইন। বাস চলবে। এই আবার বাড়লো কেমনে? আহা আমি, আরে পোলা পাইন আবার বাড়লা কেমনে? আমি ইয়ে দেওয়ার পরে বাড়ছে আবার, দেখ তো কেমন লাগে না? স্ক্রিনশট দেওয়ার পরে আবার বাড়ছে। আচ্ছা ছেলেরা, আমরা তাহলে বুঝে গেছি। আমার বক্তব্য কি ক্লিয়ারলি বুঝছো? এটার পরে আমরা বিন্যাস সমাবেশ পড়াবো, বৃত্তের পরে। বৃত্তের পরে বিন্যাস সমাবেশ, বিন্যাস সমাবেশের পরে কি পড়াবো স্যার? ফাংশন। ফাংশন মানেই ক্যালকুলাসের প্রবেশদ্বার। তার মানে ক্যালকুলাসে প্রবেশ হয়ে গেছে। পরের চ্যাপ্টারের নাম ক্যালকুলাস। ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশন এক পার্ট, ইন্টিগ্রেশন এক পার্ট, হায়ার লেভেলে সবচেয়ে গুরুত্ব বহন করে যেটি। আচ্ছা এই হলো বক্তব্য স্যার। আর কারো কোনো কথা আছে আমাকে? স্যার আর কারো কথা থাকলে আমাকে ইনবক্সেও নক করতে পারো, ইনবক্সে বলতে পারো, অথবা মোবাইলে কল করে কথা বলতে পারো, সমস্যা নাই। হ্যাঁ বলো, আর কে কি বলতে চাও? স্যার একটা ম্যাথ নিয়ে একটু প্রবলেম ছিল। স্যার এই যে আজকে যে করলাম 18-এর 2 নাম্বার ম্যাথটা, এখানে যে সেকেন্ড পার্টটা সাধারণ স্পর্শক নির্ণয় করতে বললো, স্যার আমরা তো ফার্স্ট পার্টে C1 আর C2 বের করেছিলাম। ওখানে C1 C2 থেকে হচ্ছে গিয়ে ওই সরলরেখাটার সমীকরণ বের করে তারপরে ওই সরলরেখার স্পর্শক তো লম্ব হয়, তো ওভাবে কি বের করা যাবে? তোমার ম্যাডাম, তুমি যেভাবে ইচ্ছা জবাই করো, যেভাবে ইচ্ছা জবাই করো, কারণ স্পর্শ বিন্দুতেই তো স্পর্শক পাবা, তাই না ম্যাডাম? জি স্যার। তাহলে যে কেন্দ্র থেকে স্পর্শ বিন্দু পর্যন্ত দূরত্ব যেটা, সেটা অবশ্যই স্পর্শকের উপর লম্ব হবেই হবে, এই তো বলতে চাচ্ছ? জি স্যার। হবে, কেন হবে না? আর এই রেখার হবেই, লম্ব রেখার সমীকরণের সাহায্যেও পারবা। কিন্তু কেন ওইভাবে করতে যাবা? তুমি যেহেতু সহজ পদ্ধতি জানো না। না স্যার, মানে করতে যাওয়ার কথা না আসলে, এই অঙ্কটা দেখার পর আমার মনে হয়েছিল যে মানে ওই আইডিয়াটা মাথায় আসছে, তো এটা কি ভ্যালিড? এরকম জিনিস মাথায় চলে আসে, একে ভালো, মাথায় বেশি জিনিস আসা ভালো, কিন্তু যে সময়ে যে জিনিসটা আসা দরকার সেটা যেন আসে। দোয়া রাখো সবসময় এটা, দোয়া বলবা সবসময় এটা নিয়ে। স্যার আরেকটা কথা ছিল স্যার, গতকালের ক্লাসের শেষের দিকে যে দুটো ম্যাথ করেছিলেন, ওই দুটো ম্যাথ আমি না মানে দেখতে পারিনি স্যার, ওই যে নেট প্রবলেমের কারণে বারবার বের হয়ে যেতে হয়েছে। এখন স্যার ওই দুটো কিভাবে করবো স্যার বুঝতে পারছি না। দুটো ম্যাথ ওই যে আমি লেকচার কপি দিয়েছি ম্যাডাম। জি স্যার ওটা দেখেছি, কিন্তু পরে বুঝতে পারছি না যে দুইটা বৃত্ত কিভাবে হচ্ছে। কি ছিল, কি পড়িয়েছিলাম? স্যার 15-এর 1-এর 2। আগে তুমি খাতায় লিখে লিখে করছো ম্যাডাম একবার? স্যার লিখে ফেলেছি কিন্তু বুঝতে পারছি না। প্রশ্ন দেখে লিখে ফেলছো? মানে স্যার আপনি তো লেকচার কপিটা ওখানে দিয়ে দিয়েছেন না, ওটা ওখানে আমি দেখে দেখে তুলেছি, আচ্ছা কিন্তু ঠিক আছে, এখন পারো। এই একজন লিখছে, এই একজনের নামের কি যেন স্পেলিং দেখতে পাচ্ছি, এটা কে তুমি?
কে ছিল এটা? আচ্ছা, কেউ একজন যে জোরে বলো স্যার, জোরে বলো। হ্যালো, কি বললো? শোনা যায় স্যার কথা? কোনো কথা শুনতে পাচ্ছি না, ওর কথা কেউ শুনতে পাচ্ছ? কি বললো? স্যার প্রথম পেজটা একটু দেখেন। হ্যালো, 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 স্যার আমি chat- আপনি একটু মেসেজটা একটু চেক করেন, ইনবক্স একটু চেক করেন। হ্যাঁ ওটা কে ওটা? স্যার আজকের ক্লাস কি শেষ? হ্যাঁ আজকে ক্লাস তো শেষ স্যার, আজকে একটু ইয়ে করেছি, কম পড়িয়েছি, ওই যে আগের জিনিসগুলোর ব্যাখ্যা দিলাম তো ওই জন্য, মানে আমি কম করিয়েছি আজকে। স্যার একটা আচ্ছা। প্রশ্ন ছিল। দেখো ম্যাডাম, ওই ম্যাডামের কথাটা আগে শেষ করে দিই। ম্যাডামের স্যার। কথাটা কেউ একজন কে বলতে পারবে আমি গতদিন কি পড়িয়েছিলাম? ম্যাডাম তোমার খাতাটা একটু ওপেন করো এবং সামনে ধরো। ক্যামেরার সামনে ধরো ম্যাডাম। বেশ, আচ্ছা দেখো এক্স ইকুয়াল 0, ওয়াই ইকুয়াল 0, এক্স ইকুয়াল এ, তিনটা সরলরেখা আছে স্যার। এক্স ইকুয়াল এ সরলরেখা, এটা তো বুঝছো ওয়াই অক্ষের সমান্তরাল। এক্স ইকুয়াল 0 মানে ওয়াই এক্সিস, ওয়াই ইকুয়াল 0 মানে এক্স এক্সিস। তাহলে বলো স্যার, এক্স এক্সিস, ওয়াই এক্সিস, এক্স ইকুয়াল এ, তিনটা লাইনকে স্পর্শ করবে এরূপ সার্কেল উপরে একটা নিচে একটা উৎপন্ন হতে পারে কিনা? ম্যাডাম আমার সাথে একটু কথা বলবো মাঝে মাঝে, তুমি সাউন্ডটা অন রাখো। জি স্যার, দুটো মানে উৎপন্ন, স্যার এক্স ইকুয়াল 0 মানে হচ্ছে গিয়ে ওয়াই এক্সিস, আর ওয়াই ইকুয়াল 0 মানে হচ্ছে এক্স এক্সিস, আর এক্স ইকুয়াল মানে তো হচ্ছে গিয়ে সমান্তরাল আর কি। এক্স অক্ষের ওয়াই সমান্তরাল, ওয়াই 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 এর পক্ষে সমান্তরাল। জি স্যার, এখন এই তিনটা আঁকার পরে হচ্ছে গিয়ে যে তিনটাকে টাচ করবে এটা বলছে। এটাকে টাচ করবে এমন সার্কেল উপরে হতে পারে নিচে হতে পারে, পারে কিনা? জি জি স্যার। আচ্ছা ফাইন, এখন বলো ব্যাসার্ধ বৃত্ত আসলে যেহেতু দুটোকে টাচ করবে, এই লাইনকেও টাচ করবে, এই লাইনকেও টাচ করবে, তাহলে এতটুকু দূরত্ব আসলে কত? এ কিনা? ও X স্যার এ, জি স্যার। তাহলে ওই বৃত্তের অর্ধেকটুকু, এর অর্ধেকটুকু তার ব্যাসার্ধ হবে। হ্যাঁ আচ্ছা, এবার এক্স ওয়াই অক্ষ দুটো অক্ষকে যদি কোনো বৃত্ত টাচ করে তখন ও, সেই বৃত্তের কোটি আর ভুজের, বুঝছি স্যার। ব্যাসার্ধ ইকুয়াল ভুজ এবং কোটির সমান ম্যাডাম। জি স্যার। তাহলে কেন্দ্রের ভুজ কোটি, ফার্স্ট কোয়াড্রেন্টে ভুজ কোটি দুটোই কি হবে স্যার? স্যার a/2, দুটোই পজিটিভ। দুটোই পজিটিভ। জি স্যার। থার্ড কোয়াড্রেন্টে ম্যাডাম ভুজ কোটি, থার্ড কোয়াড্রেন্ট নাকি ফোর্থ কোয়াড্রেন্ট স্যার? ফোর্থ কোয়াড্রেন্ট, সরি ফোর্থ কোয়াড্রেন্টে ভুজ পজিটিভ। ভুজ পজিটিভ আর ওই যে কোটি হচ্ছে নেগেটিভ। মান তো সমান নাকি? জি স্যার, মান সমান। দেখো স্যার, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক a, প্লাস মাইনাস a/2 ম্যাডাম, ঠিক আছে? জি স্যার। ব্যাসার্ধ a/2, তাহলে স্যার ও তারপরে স্যার সমীকরণ বের করব, বুঝতে পেরেছি স্যার। স্যার Clear? এটাই আর স্যার পরেরটাও কি একই রকম স্যার? একই স্টাইলের, তবে ম্যাডাম y ইকুয়াল 4 একটা দেওয়া আছে দেখো, আর y ইকুয়াল 10 একটা লাইন দেখতে পাচ্ছি। তো দুটো লাইন কোন বৃত্ত স্পর্শ করে, তার মানে 4 এতটুকু আর উপরের দিকে 10, মানে পুরাটা 10, তাহলে দুটো লাইনের মাঝখানের ডিসটেন্স কত ম্যাডাম? দেখো বাম পাশে লিখছি টোটাল 10, 4, 6 কিনা? জি স্যার। তাহলে ওই দুটো লাইনকেও টাচ করবে সাথে কোন লাইন? y ওয়াই। ইকুয়াল 0। তাহলে ডানে একটা বৃত্ত বামে একটা বৃত্ত উৎপন্ন হতে পারে কিনা ম্যাডাম? জি স্যার। আচ্ছা, তাহলে যে বৃত্ত ডানে এবং বামে উৎপন্ন হবে সেই বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ দরকার। এখন বলো ফার্স্ট কেন্দ্র বের করার আগে ব্যাসার্ধ যদি বের করতে চাই, স্যার এই বৃত্ত কিন্তু দুটো এক্সিস কে টাচ করেনি, এক্স এক্সিস আর ওয়াই এক্সিস এর মধ্যে কোন এক্সিস কে শুধু টাচ করেছে?
ওয়াই এক্সিস কে ওয়াই এক্সিস টাচ করলে তার কন্ডিশন কি? কোনো বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে ব্যাসার্ধ কি হবে ম্যাডাম? ওয়াই অক্ষকে টাচ করলে হচ্ছে স্যার যে জি স্যার তাহলে কেন্দ্রের ভুজ না কোটি ব্যাসার্ধ? স্যার ভুজ ভুজ, কেন্দ্রের ভুজ হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এইটুকু যদি ব্যাসার্ধ হয় এটার নাম এস কত? এই পয়েন্ট কি নিচ্ছি আমি জানি না, পি নাকি পি এসপি, তাহলে ব্যাসার্ধ। এসপি যদি ব্যাসার্ধ হয়, এখন বলো ম্যাডাম এই এসপি আর এই দূরত্বটুকু কেমন? এই দূরত্ব তো ওই যে কোটি হওয়ার কথা, কিন্তু এক্স ম্যাডাম, অক্ষকে তো টাচ করে না। ব্যাসার্ধ, এখন ব্যাসার্ধের মান আমি জানি না কত, কিন্তু তুমি এটা বলো যে এসপি আর পি থেকে এই পর্যন্ত দূরত্ব কেমন? ও এই যে 6 এর অর্ধেক। হ্যাঁ ম্যাডাম, এই তো বলতে পারছো, কত? 3। 3 জি স্যার। এর মান কত হবে ম্যাডাম? ও এসপি হচ্ছে 3। তাহলে বলো ম্যাডাম, তাহলে কেন্দ্রের ভুজ এবং কোটির মধ্যে এই ভুজের মান 3 কিনা? তাহলে কোটির মান এক্স অক্ষ থেকে তো কোটি হিসাব করা হবে নাকি, দূরত্ব হিসাব করা হবে কত দূরত্বে? নিচে 4 একক, তো এই 3 একক, কত হবে? 7 বাম পাশের ক্ষেত্রে -3,7 কিনা? জি স্যার। বাস, কেন্দ্র ব্যাসার্ধ পেয়ে গেছে, দেখো। ও স্যার বুঝতে পেরেছি স্যার, তারপর খালি সমীকরণে বসিয়ে দিব। আচ্ছা, আর কে পড়তেছো? ভালো থেকো সবাই, হ্যাঁ।